ফ্রিকি ফ্রাইডে স্টোরিজে আজ আপনি শুনবেন লেখক উদ্দীপ্ত চৌধুরীর কলম থেকে একটি বিশেষ স্বাদের ভৌতিক গল্প কাল রাত্রি। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি সায়ন্তন। শুনতে থাকুন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজের আজকের বিশেষ নিবেদন উদ্দীপ্ত চৌধুরীর গল্প কাল রাত্রি। আসতে চল বাপ আমার, এত তাড়াহুড়ো করিস না রে, পথ চলতে বড্ড কষ্ট হচ্ছে যে। আরে মা, তুমি ভয় পেও না, আমি আছি না, তোমার কিচ্ছু হবে না। দেখো ওরে আমার বীর পুরুষ রে, রাতের বেলা একা একা বাইরে যেতে ভয় পাস, সে কিনা আবার আমায় দেখবে। কপট রাগ দেখিয়ে ঈষৎ ফুলে ওঠা পেটে একবার হাত বুলিয়ে নিল শৈলবতী। পাশে দাঁড়িয়ে থাকা বছর 15-র ছেলেটি তার শুকনো লড়ঝরে বুকটা একটা দম টেনে ফুলিয়ে বীর দর্পে বলে উঠল, মা, মাগো, এখনো তো মেলা পথ বাকি। কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘাম হাতের উল্টো চেটো দিয়ে মুছে শৈলবতী বলল, জানি রে বাপ, জানি তোর মামার বাড়ি থেকে এইভাবে রাগারাগি করে বেরিয়ে আসাটা মোটে ঠিক হয়নি গো। বাবা কতবার কয়েছিল যে শৈল যাস নে, সৌর বাড়ি এত রাইতে যাস নে রে, কিন্তু কি করবো বল দেখিনি। তোর বাবার সাথে রাগ করেই তো গিয়েছিল, সে তো আর নিতেই এলো না। ওদিকে বুড়ো বাপটার ঘাড়ে বসে থাকাটা মোটে যে ভালো দেখায় না বাবা। অবশ্যই অবশ্যই তুই এসব বুঝবি না। কেন বুঝবো না বলো দেখি মা? এই বছর 15তে পা দিল। স্কুলের মাস্টার মশাই কি বলে জানো? হারাধন, তুই একদিন অনেক বড় হবি, বাংলার নাম উজ্জ্বল করবি। সে আমি জানি রে বাপ, তুই আমার লক্ষ্মী ছেলে, তুই লেখাপড়ায় খুব ভালো, কিন্তু এদিকে এতটা পথ, এখন যে ফিরে যাব তারও তো উপায় নেই রে। বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ের চড়াই উতরাই পেরোতে পেরোতে বড্ড ক্লান্ত হয়ে পড়েছিল তারা। শৈলবতী হঠাৎ হাঁপাতে হাঁপাতে বলে উঠল, গেরাম যে এখনো মেলা দূর, এখান থেকে প্রায় এখনো 20 ক্রোশ বাকি। মা, ও মা, তোমার কি খুব কষ্ট হচ্ছে? এইখানটা বসে একটু জিরিয়ে নাও না মা। পাহাড়ের পাদদেশে একটি বিরাট গাছ তার সুবিস্তৃত ডালপালা বিস্তার করে ঠায় দাঁড়িয়ে রয়েছে। গাছের নিচে টিমটিমে জোনাকির আলোয় ফুটে উঠেছে কালো জমাট বাঁধা এক দীর্ঘকায় অবয়ব। একজোড়া সাদা জ্বলতে থাকা আলোকবিন্দু হিংস্র সাপদের মতো তাদের দিকে এক দৃষ্টিতে দেখে চলেছে, যেন ঠিক এমনই এক সুযোগের অপেক্ষায় ছিল সে। মা, ও মা, চলো না, এই দেখো, এই গাছতলায় একটু জিরিয়ে নি, চলো। গাছটার দিকে এক ঝলক দেখল শৈল, তারপর হারাধনের দিকে তাকিয়ে বলল, রাইতের বেলা এমন গাছের নিচে যাইতে নেই রে বাপ। হ্যাঁ, কেন মা? কত রকম অপদেবতা ভূত পেরে থাকে রে, তা কি আমরা জানি? খারাপ হাওয়া বাতাস একবার লাগলি কি হবে বলা যায় না রে বাবু। খারাপ হাওয়া বাতাস কথাটা হারাধন মনে মনে বিড়বিড় করে কোনো এক অজানা কারণে, হয়তো মনের মাঝে জমে থাকা ভয় থেকেই কয়েকবার আউড়ে নিতেই হঠাৎ রাতের আকাশ কালো মেঘে ঢেকে গেল। সনসনে বাতাস এসে তাদের চোখে মুখে ঝাপটা মারতেই শৈল ভয়ার্ত কণ্ঠে বলে উঠল, হঠাৎ করে বাতাস বইছে কেমন করে? এতক্ষণ তো আকাশ পরিষ্কার ছিল। মনে মনে প্রমাদ গুনল হারাধন নিজেও। মামার বাড়ি থেকে আসার সময় বেশ জোরের সাথেই সকলকে বলেছিল, ওইটুকু তো পথ, মাকে নিয়ে ঠিক বাড়িতে ফিরতে পারবো। অতীতের সেই স্মৃতিচারণ করতে গিয়ে হারাধন যেন খানিক হোঁচট খেল। এই পাহাড় পেরোলে ঘন জঙ্গলের মাঝে যে সরু পায়ে চলা পথ রয়েছে, সেটা ধরে খানিকটা গেলে মিত্তিরদের পুকুর পড়বে। ওই পুকুরের ধার দিয়ে সোজা গেলে তবেই তাদের বাড়ি। কিন্তু এখন উপায়? আয় এদিকে আয় হারাধন, এই অসময়ের বৃষ্টিতে ভিজলে যে বাবা ঠান্ডা লেগে যাবে। কখন যে তার অগোচরে শৈল ওই গাছতলায় এসে পৌঁছেছে সে খেয়াল করেনি, তবে মায়ের বলা কথাগুলো তার কানে বাজছে। খারাপ হাওয়া বাতাস, তবে আর বিরক্তি করল না সে। এদিকে ধীরে ধীরে
ঝড়ের তীব্রতা বাড়ছে। খানিক বাদেই আকাশ ভাঙা বৃষ্টি পাহাড়ে আছড়ে পড়ল। এইবার কি হবে মা? বড় গাছের তলায় দাঁড়িয়ে একবার ওপর দিকে তাকালো শৈল। সাথে সাথে হুম হুম শব্দে এক রাতচরা পাখি ডেকে উঠতেই হারাধন ভয়ে মায়ের আঁচল দুই হাতে শক্ত করে চেপে ধরল। শৈলবতীর যে ভয় লাগছে না এমনটা নয়, তবে ছেলেকে সাহস জোগাতে বলে উঠল, ভয় পাস নে, এই তো আমি আছি, ভয় কিসের তোর? কথাটা শেষ হওয়া মাত্র একটা খিলখিলে মেয়েলি হাসির শব্দ কালো পাহাড়ের গায়ে ধাক্কা খেতে খেতে বাতাসে মিলিয়ে গেল। আচমকা এমন ঘটনা ঘটায় হারাধন খানিক বেসামাল হয়ে গাছের গুঁড়িতে এসে ঠেস দিয়ে দাঁড়াতেই গাছের একটা নুইয়ে পড়া ডালের ধারালো অংশে তার অগোচরেই তার ঘাড়ের পেছনে খানিকটা অংশ কেটে গিয়ে অল্প একটু রক্ত গাছের নিচে পড়ল। যদিও সেসব দিকে তার আর কোনো ভ্রুক্ষেপ নেই। মুহূর্তের মধ্যে রক্তটা গড়াতে গড়াতে মাটির মধ্যে মিশে গেল, যেন গাছটা তার রক্ত নিমেষে শুষে নিল। ও ওটা ওটা কে হাসে? জানি না রে বাপ, কিচ্ছু বুঝতে পারছি না। হঠাৎ গাছের ওপরের ডালপালায় তীব্র আলোড়ন শুরু হলো। মনে হলো কোনো বন্য জন্তু যেন গাছটা দাপিয়ে বেড়াচ্ছে। মা গো, বড্ড ভয় করছে যে। ভয় পাস নে বাবা, ভয় পাস নে। এই তো দেখ, আমি এই তো আছি। এখন একমাত্র বাগরাই বুড়ি আমাদের রোগকে করতে পারবে বাবা। উনি যে স্বয়ং দেবী। জয় বাগরাই বুড়ি, আমাদের রক্ষে করো। কথাটা বলতে বলতে হারাধনকে দুহাতে শক্ত করে জড়িয়ে ধরল শৈল। আর ঠিক তখনই এক রাশ কালো জমাট বাঁধা অন্ধকার তাদের সামনে এসে দাঁড়ালো। কে গো, কে তুমি? প্রশ্ন করল শৈল। প্রত্যুত্তরে ভেসে এলো আবারও সেই হাড় কাঁপানো খিলখিলে হাসি। আমি কে সেটা জানবি পরে, কিন্তু তোর পেটের ছায়াটাকে আমায় দিবি? বল না দিবি? পেটে বড্ড খিদে, বড্ড খিদে। মুহূর্তের মধ্যে একটা কান ফাটানো বাজ আছড়ে পড়ল মাটিতে। সেই ক্ষণিকের আলোয় তারা দেখতে পেল মাটি থেকে প্রায় 7-8 ফুট উচ্চতার এক জমাট বাঁধা কালো অবয়ব। তার শরীর স্পষ্ট বোঝা না গেলেও তার কণ্ঠস্বর আর উড়তে থাকা হিংস্র লকলকে সাপের মতো এক রাশ চুল জানান দিচ্ছে সেটা এক মহিলার। শৈল চিৎকার করে বলে উঠল, হারাধন, আমাদের পালাতে হবে, পালাতেই হবে, নইলে ও আমাদের ছাড়বেনি বাবা। বাতাসে ভাসতে থাকা শরীরটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। অন্ধকারে ভাসতে থাকা তার একজোড়া সাদা চোখের জ্বলন্ত দৃষ্টি শৈলর দিকে স্থির। চকিতে শৈল হারাধনের হাত শক্ত করে চেপে ধরে গাছের আড়াল ছেড়ে সামনের দিকে যে সরু বাঁক নিচে নেমে গেছে সেদিকে দৌড়তে শুরু করলো। ভারী পেটটা থেকে থেকে দুলে উঠছে, শরীরটা বেশ ভারী ঠেকছে। পেছন থেকে কার যেন পায়ে চলার ধূপধাপ শব্দ কানে আসছে। ওই যে আসছে, পা চালা হারাধন, পা চালা বাবা। হঠাৎ সেই কালো মিশমিশে অবয়বটা পরিণত হলো এক রাশ কালো ধোঁয়ায়। ধীরে ধীরে বাতাসে পাক খেতে খেতে সে হারাধনের শরীরে প্রবেশ করতেই হারাধন সেই জায়গায় পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। পাহাড়ের বাঁকে পা দিতেই হঠাৎ থমকে দাঁড়ালো শৈল। পেছন থেকে সেই চেনা টানটা আর অনুভব করতে পারছে না সে। খানিক আগেই হারাধন শৈলর শাড়ির আঁচল ধরে ছুটে আসছিল, কিন্তু এখন সে কই? চকিতে পেছন ফিরে তাকালো সে। হারাধন, বাবা মার কোথায় তুই? শৈলর কথার জবাব হারাধন দিল না ঠিকই, তবে শুশুনিয়া পাহাড় যেন অট্টহাসি হেসে সেই একই কথা প্রতিধ্বনিত করল। দূরে কোথাও থেকে ভেসে এলো তাহারই গলা।
এই হারাধন, কোথায় তুই বাপ আমার? আমার ছেলেটা কোথায় গেল? এক্ষুনি তো এখানেই ছিল। কোথায় গেল? রক্ষে করো ভাগনাই বুড়ি, রক্ষে করো ঠাকুর, রক্ষে করো গো, রক্ষে করো আমার হারাধন। কথাগুলো বিড়বিড় করে বলতে বলতে সে এদিক সেদিক তাকাতে লাগলো। ঠিক সেই মুহূর্তে একটা দম চাপা কান্নার শব্দ তার কানে ভেসে এলো। খানিকটা দূরে মাটিতে হাত দুটো উন্মাদের মতো চাপড়াতে চাপড়াতে কেঁদে চলেছে হারাধন। বৃষ্টির ফোঁটা বর্ষার ফলার মতো বিঁধছে তার গায়ে। হারাধন, কোথায় চলে গেছিলি তুই? হ্যাঁ, পেছন ফিরে হঠাৎ তোকে দেখতে না পেয়ে ভীষণ ভয় পেয়ে গেছিলুম রে। তুই কাঁদছিস কেন বাবা? এই তো দেখ, এই তো আমি আছি। ছেলেটা ধীরে ধীরে মুখ তুলে চাইল, আবারও সজোরে একটা বাজ এসে আছড়ে পড়ল মাটিতে। দে দে, তোর ওই পেটেরটা আমায় দে না রে, বড্ড খিদে পেয়েছে। সেই কবে থেকে রায় বংশের রক্ত খাবো বলে অপেক্ষায় রয়েছি, কেউ আসে না, কেউ খবর নেয় না, সবাই আমায় ভুলে গেছে, কেউ মনে রাখেনি, কেউ না। দে না, দে তোর পেটেরটা, বড্ড খিদে পেয়েছে। রায়বংশ? শৈল এবার মনে মনে প্রমাদ গুনল, এই যে তাদের বংশ, তার শ্বশুর বাড়ির বংশ। ছেলেটার শরীর ভয়ঙ্করভাবে দুলতে শুরু করেছে। খিক খিক করে অদ্ভুত এক কান ফাটানো হাসি হেসে ছেলেটা মাটি থেকে উঠে পড়ল। তারপর পৈশাচিক গলায় বলল, ও কথা দিয়েছিল, রাখলো না শৈল, কিন্তু আমি যে বলিনি। দে আমায়, দে। কে তুই? আমার ছেলে হারাধন নোস? হতেই পারিস না। সে কোথায়? আমার ছেলে কোথায়? ছেলেকে বুঝি বড্ড ভালোবাসিস শৈল? চিন্তা নেই, আমি ওর কোনো ক্ষতি করব না। নতুন ভ্রূণ এসেছে যে, দে আমায়, দে। না, তুই দূরে থাক, আমার কাছে একেবারে আসবি না। ছেলেটা দুহাত শূন্যে তুলে বিড়বিড় করে এক দুর্ভেদ্য ভাষায় মন্ত্র পাঠ করতে লাগলো। ধীরে ধীরে তার শরীরটা মাটি থেকে বাতাসে ভাসতে ভাসতে তার দিকে এগিয়ে আসতে লাগলো। বাচ্চাটা আমায় দে শৈল, না বলছি। শৈল কোনো মতে পেটটাকে চেপে ধরে পালাতে শুরু করলো। দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে পাথরের খাঁজে পা দিয়ে সমতল ভূমিতে পা দিতেই যাবে, ঠিক সেই মুহূর্তে পেছন থেকে একটা প্রবল ধাক্কা অনুভব করলো সে। দুহাত দূরে ছিটকে পড়ল মাটিতে। ছেড়ে দাও আমাদের। আমি জানি না তুমি কে, আমাদের কেন খেতে চাইছো, কিন্তু আমাদের এভাবে কষ্ট দিওনি বলছি। হারাধনের শরীরটা ধীরে ধীরে মাটিতে পা দিয়ে দাঁড়ালো। শৈলর চোখ দুটো একটু একটু করে বুজে আসছে। পেটের ভেতর তীব্র যন্ত্রণা। ঘোলাটে চোখ মেলে শেষবারের মতো সে দেখতে পেল হারাধন তার পেটের ওপর হাত বোলাতে বোলাতে বলে চলেছে শুধু একটাই কথা, যা আমার প্রয়োজন তা আমি ছিনিয়ে নি। এই রায় পরিবারের কাউকে আমি বাঁচতে দেব না, কাউকে না। কি গো ও দাদা বাবু, খাবে না? এভাবে চুপচাপ বসে আছে যে। এত বকছিস কেন? যাই এখান থেকে। বুঝি বৌদিমণি বাড়িতে নেই, সে কবে রাগারাগি করে বাপের বাড়ি গিয়েছে। তোমাদের পুরুষদের বলিহারি, কোথায় গিয়ে বউয়ের রাগ ভাঙিয়ে নিয়ে আসবে তা না। শিউলি, বেশি বাড়াবাড়ি করবি না কিন্তু। যাই এখান থেকে বলছি। তোমার আর কি, যত জ্বালাতে হয়েছে আমার। সে
কবে কোন ছোটবেলায় গিন্নিমা মানে তোমার মা আমার এই বাড়িতে নিয়ে এলেন, সেই থেকে সকলে ফাই ফরমাস খেটে খেটে মরছি, আর পারি রে বাপু। যাকে গিন্নিমা খাইতে ডাকলেন তাই বলতে এসছিলাম। বিরাট চারমহলা দালান বাড়ি জুড়ে আজ যেন কেউ অমাবস্যার কালিমা লেপে দিয়েছে। এতক্ষণ ধরে রায়বাড়ির বড় ছেলে বিজয় নারায়ণ রায় তক্তপোষে হেলান দিয়ে গড়গড়ায় আয়েশ করে টান মারছিলেন। আয়েশ? একে যদি আয়েশ বলে তাহলে চোখের তলায় কালি কেন? বেশ কিছু রাত ভালোভাবে ঘুমোতে পারেনি সে, যদিও গাম্ভীর্য তার চোখে মুখ এতটাই সুস্পষ্ট যে পুরুষ সিংহ বললেও কম বলা হবে না। শৈলটা এইভাবে রাগারাগি করে ছেলে মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে গেল, একটিবারও আমার কথা ভাবলো না। এদিকে আজ কেন জানি না আমার চিন্তা হচ্ছে, মনটা কেমন কু গাইছে। বিছানার পাশে ঠেস দিয়ে রাখা একটা সুদৃশ্য তানপুরা। শৈল বাড়িতে থাকলে সন্ধ্যের পরেই সে তানপুরায় ঝংকার তোলে। বাইরে তখন প্রবল ধারায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়ে চলেছে। রায়বাড়ির বিরাট ঠাকুরদার আমলের দেওয়াল ঘড়িতে ঢং ঢং শব্দ করে 7টা বাজতে গড়গড়ার নল ছেড়ে উঠে দাঁড়ালো সে। মেঝের নরম গালিচায় পা রাখতেই হঠাৎ দেওয়ালে টাঙানো শৈলবতীর ছবিটার দিকে চোখ পড়ল। সাদা কালো ছবিটাতে শৈল তানপুরা কোলে নিয়ে বসে রয়েছে। সেদিকে এক ঝলক তাকিয়ে দরজার বাইরে পা দিতেই যাবে, ঠিক সেই মুহূর্তে এক রাশ ঠান্ডা বাতাসের ঝাপটায় ফটো ফ্রেমটা মাটিতে আছড়ে পড়ে ঝনঝন শব্দ করে উঠল। কি এভাবে আচমকা ছবি মাটিতে পড়ে গিয়ে ভেঙে যাওয়া তো ভালো লক্ষণ নয়। আমায় একবার ওই বাড়ি যেতে হবে, হ্যাঁ এখনই। গটগট শব্দ করে সে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। ওই তো খোকা চলে এসেছে। আয় বাবা, খাবি আয়, অনেক রাত হলো যে। বিরাট রায়বাড়ির নিচের মহলের একাংশে বিরাট টেবিলটার দুধারে সারি সারি চেয়ার। টেবিলের ওপর ঢাকা দেওয়া খাবার পরিবেশন করে চলেছে শিউলি। খানিক আগে যে বৃদ্ধা বিজয়কে খোকা বলে সম্বোধন করেছিল তার দিকে তাকিয়ে বিজয় বললেন, হ্যাঁ খাবো মা, তবে এখন নয়। বিজয় তার ভাই সুবিমল এবং তার স্ত্রী বিমলার দিকে তাকিয়ে বলল, আমায় একটু ওই বাড়ি যেতে হবে রে ভাই। ওই বাড়ি মানে? শৈলর বাপের বাড়ি, ওকে আনতে। এখন এই রাতে? বাইরে তো ঝড় বৃষ্টি শুরু হয়েছে, কাল সকালে যাস না হয়। দাদা, আমি কি সহোদরকে ঘোড়ার গাড়ি জুততে বলবো? হ্যাঁ, তবে তোকে খাওয়া ছেড়ে উঠতে হবে না, আমি দেখছি। কথাগুলো দাপটের সাথে বলে মালকোচা মারা ধুতির কোঁচাকে ডান হাতে ধরে মূল ফটকের কাছে এগিয়ে গেলেন। মা, ও মা, মা ওঠো না। আরে এইভাবে মাটিতে শুয়ে থাক, বাড়ি যাবে না মা। ও মা, বাড়ি যাবে না? মাটিতে পড়ে থাকা রক্তাক্ত শরীরটাকে বারবার ঠেলা দিয়ে চলেছে হারাধন। খানিক আগে যা ঘটে গেছে সেসব তার কিছুই মনে নেই। বৃষ্টির বেগটা আরো খানিক বেড়েছে। হারাধন এবার ডুকরে কেঁদে উঠল। মা, মা, আমি তো বড় মামাকে কথা দিয়েছিলাম যে প্রাণ দিয়ে বাঁচাবো, যে কোনো বিপদে বুক চিতিয়ে দাঁড়াবো মা। কিন্তু তুমি এভাবে পড়ে আছো কেন মা? ও মা, মা ওঠো না মা। শৈলর শরীরটা নিথরভাবে পড়ে রয়েছে। মাথার কাছটা অনেকটা কেটে গেছে, সেখান থেকে চুইয়ে পড়ছে টাটকা লাল রক্ত। হারাধন চিৎকার করে কেঁদে উঠে শৈলর বুকে দুটো ছোট্ট হাত দিয়ে বারবার আঘাতের পর আঘাত করতে করতে বলল, মা, মা এইভাবে তুমি আমাকে ছেড়ে যেও না মা। মা, আমার ভীষণ কষ্ট হচ্ছে মা, আমার ভীষণ ভয় করছে মা। মা। খুক খুক কাশির সাথে একদলা রক্ত মাটিতে ছিটকে পড়ল শৈলর। চোখের জল মুছে হারাধন দেখল তার মা চোখ তুলে তাকিয়েছে। মা, মা তুমি ঠিক আছো মা? চোখ মেলে হারাধনকে দেখে শৈল ভয় পেল। যাও যাও যাও, দূরে সরে যাও। আমার কাছে আসবি নি, আমার কাছে আসবি নি একদম। তুই তোমার কি হয়েছে মা? এমন করছো কেন?
তুই তুই আমার হারাধন নোস, হতেই পারিস না। আমার পেটের সন্তানকে আমি আমি কাউকে আমি কাউকে নিয়ে যেতে দেব না। মা 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 গো, একটু 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 শান্ত হও মা, একটু শান্ত হও না। আমি হারাধন, তোমার ছেলে হারাধন। হারাধনের দিকে তাকিয়ে এবার খানিক নিশ্চিন্ত হলো সে। এই কিন্তু তুই যে আমার একটু আগে ধাক্কা মারলি, তোর কি কিছুই মনে নেই? আমি আমি তোকে যে রূপে দেখলাম, তাতে আমি কি করে বিশ্বাস করি বল বাবা? মা, তুমি এসব কি বলছো মা? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি চোখ মেলে দেখি আমি তোমার পাশে পড়ে রয়েছি, আর তুমি এভাবে মাটিতে শুয়ে রয়েছো। আমার যে কিছুই মনে পড়ছে না মা। এতক্ষণ কথা বলার ফলে শৈল বেশ ক্লান্তি অনুভব করল। তেষ্টায় তার গলা শুকিয়ে আসছে, মাথার পেছনে অসহ্য ব্যথা। সে কোনো মতে অস্ফুটে বলল, জল, একটু একটু জল জল। মায়ের এমন করুণ আর্জি শুনে বছর 15 ছেলেটা এদিক সেদিক তাকিয়ে দেখল, কিন্তু জল, এখানে জল কোথায় পাবে সে? মা, একটু কষ্ট করে উঠে বসো, দেখিনি আমি দেখি দেখি কোথাও একটু জল পাই কিনা। না না বাবা, এখানে কাছাকাছি কোথাও কোনো জলাশয় নেই। জঙ্গল পেরিয়ে যতক্ষণ না মৃত্যুদের পুকুর পড়বে, ততক্ষণ এই তেষ্টা মিটবে না রে বাপ, মিটবে না। হারাধন এদিক সেদিক তাকিয়ে দেখল, হঠাৎ সে তার পরনের জামাটা এক টানে খুলে ফেলল। তারপর আকাশের দিকে দুহাত মেলে জামাটা ভালোভাবে ভিজিয়ে নিল। এখন এটা খেয়ে তেষ্টা মেটাও মা, আমাদের যেভাবে হোক বাড়িতে ফিরতে হবে মা, অনেকটা দেরি হয়ে গেছে। জামাটা দুহাতে নিংড়ে দিতেই ফোঁটা ফোঁটা জল এসে পড়ল শৈলর হাঁ হয়ে থাকা মুখের ভেতর। এরপর শৈলর মাথাটা কোলে নিয়ে ওই ভেজা জামা দিয়ে তার মাথার ক্ষত শক্ত করে বেঁধে দিল হারাধন। এবারে উঠতে পারবে তো? দুপাশে মাথা নাড়িয়ে শৈল হারাধনের কাঁধে ভর দিয়ে উঠে দাঁড়ালো। ধীরে ধীরে তারা জঙ্গলের পথে চলতে শুরু। তবে তারা খেয়াল করল না, একজোড়া জ্বলন্ত চোখ তাদের অনুসরণ করে চলেছে। টকবক টকবক করে বৃষ্টির জমা জলে ছুটে চলেছে ঘোড়ায় টানা গাড়িটা। সদর, একটু তাড়াতাড়ি চল, শ্বশুরবাড়ি পৌঁছতে দেখছি রাত খাবার করে দিবি। বাবু, সামনের জঙ্গলটা পার হতে হবে, তারপর শুশুনিয়া পাহাড় বেরিয়ে পাশের গ্রামে যেতে হবে। এদিকে বৃষ্টির রাত, ওই জঙ্গল আর পাহাড় বিশেষ ভালো না বাবু। রাত বিরেতে সেখানে তেনাদের বাস, দিনের বেলাতেও কেউ যায় না সহজে। এসব এখন থাক না, এমনিতে শৈল আর হারাধনকে নিয়ে চিন্তা হচ্ছে। শৈল যা জেদি মেয়ে, কি না কি করে বসে। বাবু, আমি থাকতে কোনো বিপদ নাই, বৌদিমণিকে সাথে করে তবেই ফিরবো। ঘোড়ার গাড়ির ভেতর ওপরের আংটা থেকে একটা লণ্ঠন জ্বলছে। থেকে থেকে দমকা বাতাস এসে লণ্ঠনের আলো কাঁপিয়ে দিয়ে যাচ্ছে। বেশ একটা ঘোর লাগছে তার। চোখ দুটো ঘুমে জড়িয়ে আসছে যেন। পাঞ্জাবির পকেট থেকে এক প্যাকেট দামি সিগারেট বের করে তার মধ্যে থেকে একটা সিগারেট ঠোঁটে গুঁজলেন বিজয় নারায়ণ। ফস করে দেশলাইটা ধরাতেই তেজি কালো ঘোড়া দুটো চিহি শব্দ করে শূন্যে পা তুলে মাটিতে খুঁড় আছড়ে ফেলল। কি হলো রে সহদর? জানি না বাবু, হঠাৎ এদের কি হলো, এমন তো কখনো করে না। উফ, এ তো দেখছি ভারী জ্বালা। গাড়ি থেকে নেমে দাঁড়ালেন তিনি। হঠাৎ জঙ্গলের মাঝে এক তীব্র আলোর ঝলকানি দেখা দিল। আকাশ থেকে মাটিতে বিদ্যুৎ আছড়ে পড়ল। ঘোড়া দুটো হঠাৎ প্রাণ ভয়ে ছটফট করতে শুরু করল। প্রাণ ভয়? হ্যাঁ, ভয়ই বটে, তীব্র ভয়। খানিক দূরে একটি মিশমিশে কালো অবয়ব দাঁড়িয়ে রয়েছে। তার সাদা উজ্জ্বল চোখ দুটো মাটি থেকে প্রায় 7-8 ফুট উচ্চতায় ভাসছে যেন। ওটা কে বাবু? সেদিকে আঙুল দেখিয়ে ভয়ার্ত কণ্ঠে প্রশ্ন করল সহদর। ততক্ষণে বিজয় নারায়ণও দেখতে পেয়েছে তাকে।
কোথায় যাচ্ছিস বিজয় নারায়ণ রায়? এত সহজে মুক্তি দেব ভেবেছিস? কে 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 তুমি? হ্যাঁ, আমাদের আমাদের পথ আটকে দাঁড়িয়েছো কেন? কি চাও? তীব্র এক পাশবিক গর্জনে গোটা জঙ্গল যেন কেঁপে উঠল। শূন্যে ভাসতে থাকা ওই দুটো চোখ যেন বাতাসে ভাসতে ভাসতে তাদের দিকে এগিয়ে আসছে। মাটির ওপর শুধু ধূপধাপ শব্দ শোনা যাচ্ছে। বাবু, এ কোনো ভয়ানক পেরেত। আমি আগেই কইয়েছিলাম, এই জঙ্গল আর ওই জঙ্গলের পর ওই পাহাড় ভালো না। সেখানে ভূত পেরেত আর অপদেবতাদের বাস। কি সহোদর, এতদিন আমার সাথে থেকেও তুই কি জানতে পারিসনি যে আমি এদের মানি না? তুই গাড়ি চালা, যা হবার হবে। কিন্তু বাবু, যা বলছি কর। এক লাফে দরজা ঠেলে গাড়ির ভেতর বসলেন তিনি। ঘোড়াগুলো এমনিতে ভয় পেয়েই ছিল। সহোদর কাঁপা কাঁপা পায়ে তাদের তলপেটে সজোরে একটা লাথি কষাতে চিহি শব্দ করে তারা সবেগে ছুটে চলল সামনের দিকে। কানে ভেসে আসছে ঘোড়ার খুঁড়ের শব্দ, তার সাথে সেই অদ্ভুত পায়ের আওয়াজ। ধীরে ধীরে তাদের মধ্যে দূরত্ব কমে আসছে। ঠিক সেই মুহূর্তেই হঠাৎ সেই কালো অবয়ব বাতাসে পাক খেতে খেতে একরাশ জমাট বাঁধা কালো ধোঁয়ায় পরিণত হলো। কি কোথায় গেল? এক্ষুনি তো এখানেই ছিল, কোথায় গেল? হঠাৎ সহোদর লক্ষ্য করল একরাশ কালো মেঘ যেন আকাশ থেকে মাটিতে নেমে এসেছে। সেটা বাতাসে ভাসতে ভাসতে গাড়ির দিকে এগিয়ে আসছে। মুহূর্তের মধ্যে পাক খেতে থাকা কালো ধোঁয়া দুরন্ত গতিবেগে তাদের গাড়িতে এসে সজোরে আঘাত হানল। ঘোড়া দুটো আকাশ কাঁপিয়ে পরিত্রাহী ডাক ডেকে গাড়ির দড়ি ছিঁড়ে পালাতে ঘোড়ার গাড়ির বাকি অংশটা মাটিতে মুখ থুবড়ে পড়ল। বিজয় নারায়ণ আর সহোদর টাল সামলাতে না পেরে মাটিতে হুমড়ি খেয়ে আছড়ে পড়ল। বাচ্চার কান্নার শব্দটা ছড়িয়ে পড়েছে গোটা জঙ্গল জুড়ে। সারি সারি গাছের মধ্যে থেকে একটা পেঁচা হুম হুম শব্দ তুলে আকাশে ডানা মেলে উড়ে গেল। মা, ও মা, বড্ড ভয় করছে মা। চুপচাপ চুপচাপ চল হারাধন, পেছনে ফিরে তাকাসনি বাপ। সে চাইলে যে কোনো রূপ ধরতে পারে রে বাবা। শৈলর কথাটা শেষ হতে না হতেই আবারও এক শিশু কণ্ঠের খিলখিলে হাসি তাদের কানে ভেসে এলো। ওই দেখো একটা বাচ্চা। চোখ দুটো কচলে নিয়ে শৈল দেখতে পেল, সত্যিই তো একটা বাচ্চা অদূরে একটা গাছের নিচে হামাগুড়ি দিয়ে হাঁটতে হাঁটতে কেঁদে চলেছে। এই জঙ্গলে বাচ্চা কি করে এলো? চল তো দেখি, গ্রামের কেউ ফেলে গেল কিনা, কার বাড়ির কে জানে। দ্রুত পায়ে তারা বাচ্চাটার কাছে পৌঁছে তাকে ছুঁতেই যাবে, ঠিক সেই মুহূর্তে বাচ্চাটা খিলখিলিয়ে হেসে উঠতে লাগলো। শৈল ঝুঁকে পড়ে বাচ্চাটাকে কোলে নিতে যাচ্ছিল, ঠিক সেই সময় পেছন থেকে ভেসে এলো এক অতি পরিচিত গলা। শৈল, 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 তুমি কোথায়? আরে এ তো ওনার গলা। হারাধন, এই যে তোর বাবার গলা রে। মুহূর্তের মধ্যে সে পেছন ফিরতেই ডাকটা ধীরে ধীরে শৈল শৈল বলে প্রতিধ্বনি তুলে জঙ্গলের বাঁদিক থেকে ডান দিকে মিলিয়ে গেল। এই যে আমরা এখানে, আপনি কোথায়? কথাটার প্রতিধ্বনি হতে হতে জঙ্গলে মিলিয়ে গেল ঠিকই, তবে কোনো প্রত্যুত্তর ভেসে এলো না। মা, বাচ্চাটা কোথায় গেল? আবার পেছনে ফিরল শৈল। না, খানিক আগে যে বাচ্চাটা গাছের তলায় পড়েছিল সে যেন ভোজবাজির মতো উবে গেছে। সে নেই, কোথাও নেই। চল বাবা, আর এক মুহূর্ত এখানে না, এক্ষুনি চল। শৈল হারাধনের হাত ধরে ছুটতে শুরু করল। পায়ের তলায় বিবর্ণ মরা গাছের পাতায় তাদের দৌড়ে চলার শব্দ শোনা যাচ্ছে। হঠাৎ শৈল শুনতে পেল মাটি যেন থেকে থেকে কেঁপে কেঁপে উঠছে। অন্ধকারের গভীর থেকে দুটো কালো তেজিয়ান ঘোড়া টকবক শব্দ তুলে ডাক ছেড়ে ছুটতে ছুটতে এগিয়ে আসছে। আরে এরা যে আমাদের ঘোড়ার গাড়ি দুটি ঘোড়া। তার মানে উনি সত্যি আমাদের নিতে এসেছেন।
কিন্তু কিন্তু গাড়িটা কই? কিন্তু তিনি বা কোথায়? সরে যা মা। এক হ্যাঁচকা টানে হারাধন শৈলকে পথের মাঝ থেকে সরিয়ে দিতেই ঘোড়া দুটো সামনের দুটো পা শূন্যে তুলে দাঁড়াতেই শৈল আবারও পাশের একটা গাছের নিচে জমাট বাঁধা অন্ধকারের মধ্যে সেই বাচ্চাটাকে আবার দেখতে পেল। ওইদিকে ঘোড়া দুটো হঠাৎ থমকে দাঁড়িয়ে গেছে। হারাধনও দাঁড়িয়ে পড়েছে একই সাথে। দুটো পরিস্থিতি, সময় যেন থমকে গেছে। ভালোভাবে কান পাতলে বুকের ভেতর ধুকপুক শব্দটা স্পষ্ট শোনা যায়। হারাধন, এই হারাধন, ওই বাচ্চা। কথাটা বলে সামনের দিকে ফিরতেই অবাক কাণ্ড, সেখানে হারাধন নেই। না, নেই, কোথাও নেই। ওদিকে বাচ্চাটা অদ্ভুতভাবে হাসতে হাসতে ছোট্ট আঙুল তুলে শৈলর পেটের দিকে নির্দেশ করে আবারও আধো আধো গলায় মা মা বলে ডাকতেই তার পেটের ভেতর তীব্র যন্ত্রণা শুরু হলো। এদিকে হারাধন নিখোঁজ, অন্যদিকে যন্ত্রণা। ওইদিকে ওই বাচ্চাটা চোখের সামনে গুঁড়ো গুঁড়ো হয়ে বাতাসে মিলিয়ে যাচ্ছে। ঘোড়া দুটো স্থির নিশ্চল। থেকে থেকে তাদের নাকের ফুটো দিয়ে ফসফস শব্দ করে একটা রাগ মিশ্রিত গরম নিঃশ্বাস বাতাসে ছড়িয়ে যাচ্ছে। আবারও কানে ভেসে আসছে, শৈল, 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 তুমি কোথায়? শৈলর মাথাটা ভার হয়ে আসছে। ধীরে ধীরে আবারও তার চোখের সামনে ঘন কালো আধার ঘনিয়ে আসছে। আর পারছে না সে। শেষবারের মতো অস্ফুটে বলে উঠল, মা বাঘরাইপুরি, মা বাঘরাইপুরি, রক্ষে করো। এই মায়া, এই ছলনার হাত থেকে রক্ষে করো, রক্ষে করো বাঘরাইপুরি। তার ঘোলাটে দৃষ্টির সামনে দেখা যাচ্ছে এক অস্পষ্ট অবয়ব। এক রাশ কালো জমাট বাঁধা অন্ধকার ধীরে ধীরে রূপ নিচ্ছে একটি মেয়ের। না, একটি না, বরং দুটি মেয়ে। তাদের শরীর একে অপরের সাথে জোড়া লাগানো। একটি কাঁধে দুটো মাথা, জোড়া লাগানো দুটো শরীর, দুটো পা, দুটো হাত। তবে এক একটি হাত আর পায়ের পাশে, ঠিক যেখানে একটি পূর্ণবয়স্ক মানুষের আরও একটি হাত এবং পা থাকার কথা, সেই জায়গা থেকে ঝুলছে সরু লিকলিকে দুটো অংশ। সেটা কি তা অবশ্য দেখার কিংবা বোঝার উপায় নেই। সে খিলখিলিয়ে হেসে বলে উঠল, আমার অধিকার আমি ছিনিয়ে নেবই। আজ না হয় কালও আমার হবেই। শুধু আমার, তুই নিজে থেকে না দিলে আমি তাকে ছিনিয়ে নেবই। এবার চোখ খুলল শৈল। আর পারছে না সে। ধীরে ধীরে আবারও সেই জোড়া লাগানো শরীরের দুটি ক্রমাগত দুই দিকে মাথা নাড়াতে নাড়াতে মুখ দিয়ে বিড়বিড় করে কি যেন দুর্বোধ্য ভাষায় মন্ত্র পড়ে চলেছে। দূরে, বহু দূরে তখন ঘটে চলেছে আরেক ঘটনা। হারাধন রে, হারাধন, ওঠ বাবা, ওঠ। এই দেখ, এই দেখ, আমি এসেছি। তোর বাবা তোকে নিতে এসেছে। খানিক আগেই পাহাড়ি রাস্তা ধরে পাশের গ্রামে যাওয়ার পথে পাহাড়ের পাদদেশের এই বিরাট গাছের তলায় হারাধনকে পড়ে থাকতে দেখে বিজয় এবং সহোদর তার কাছে এসে দাঁড়িয়েছে। বাবু, এই গাছটা তো... আরে কি ওই গাছটা কি সহদেব? দেখছো তুমি আমার ছেলে এইরকম করে পড়ে রয়েছে, আর শৈল, শৈল কোথায়? আমার স্থির বিশ্বাস জানো তো, মা ছেলে রাতের বেলায় রায়বাড়ি আসার জন্য পাড়ি দিয়েছিল। আসলে আমার ঘরে যে শৈলর ছবিটা আছে না, সেটা আজ ঝড়ের ঝাপটায় মাটিতে পড়ে ভেঙে গিয়েছে। তাই তো মনটা বড় কু ডাকছিল। এর কারণে সাত তাড়াতাড়ি ওকে ফিরিয়ে আনতে আমি বেরিয়ে পড়ি। কিন্তু জঙ্গলে যা ঘটলো, আমি তো কিছুই বুঝতে পারছি না। আর তুমি এখন ওই গাছ নিয়ে পড়েছ। আচ্ছা, কি যেন বলছিল ওই গাছের ব্যাপারে? ও কিছু না বাবু, সারান দেন। এখন দেখি বৌদিমণি কোথায় গেলেন। আপনি এদিকটা সামলান, আমি বরং আশেপাশে একটু ঘুরে দেখিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, তবে সাবধানে। হ্যাঁ বাবু। সহোদর চলে যেতেই হারাধন চোখ মেলে চাইল। মা, মা। এই হারাধন রে, আমি তোর বাবা। এই দেখ তোর বাবা। হ্যাঁ, আমি তোদের নিয়েই আসতে যাচ্ছিলাম, কিন্তু তোর মা কই রে? হ্যাঁ, তোর মা কই? হারাধন উঠে বসল।
বৃষ্টিটা বেশ খানিকটা ধরেছে। ধীরে ধীরে কালো মেঘ কেটে গোল থালার মতো উজ্জ্বল চাঁদটা মেঘের আড়াল থেকে উকি মারছে। জানি না বাবা, মাকে নিয়ে ফেরার পথে বৃষ্টি আসায় আমার এই গাছতলায় আশ্রয় নিয়েছিলাম। আর তারপরে কথাটা শেষ না করে হারাধন বাবাকে জড়িয়ে ধরে থরথর করে কাঁপতে লাগলো। কি হয়েছে বাবু? হ্যাঁ, আমায় বল। একদম ভয় পাস না, এই তো তোর বাবা তোর সাথেই রয়েছে। হারাধন, আমায় বল কি হয়েছে? একটা কালো ছায়া মূর্তি ওই গাছের ওপর থেকে মাটিতে এসে দাঁড়ালো। তারপর দুটো চোখ যেন কালো ধোঁয়ার মাঝে স্থির হয়ে দাঁড়িয়েছে। এরপরে আমরা পালাতে গেলাম। হঠাৎ করে আমার চোখের সামনে অন্ধকার দেখলাম। আর এরপর কি ঘটেছে আমার কিছু মনে নেই বাবা, আমার কিচ্ছু মনে নেই। জ্ঞান ফিরতেই আমি তোমায় দেখি। কথাটা শেষ হতে না হতেই আবারও ওই গাছ ভয়ঙ্করভাবে তুলে উঠল। একটা মেয়েলি কণ্ঠের খিলখিলে হাসির শব্দ ধাক্কা খেতে খেতে মিলিয়ে গেল। আর এক মুহূর্ত এখানে না, চল, এক্ষুনি চল, তোর মাকে খুঁজতে হবে। পাহাড় থেকে নেমে সমতলে পা দিতেই জঙ্গলের মধ্যে থেকে একটা চেনা গলা ভেসে এলো। বাবু, বাবু, বৌদিমণি এখানে পড়ে রয়েছেন বাবু। আরে, এ তো সহদরের গলা। মনে হচ্ছে জঙ্গলের ওই ভেতর থেকে আসছে। এই, তাড়াতাড়ি পা চালা, আয়। বাবু, এই যে বৌদিমণি, এই যে। খানিকটা ভেতরে যেতেই অবাক হলো বিজয়। কালো ঘোড়া দুটো দাঁড়িয়ে রয়েছে, তার ঠিক পাশে একটা গাছের নিচে বসে রয়েছে সহদর। মাটিতে পড়ে রয়েছে শৈল। শৈল, 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 চোখ খোলো। হারাধন, হারাধন, বাবা, হারাধন। মুখ দিয়ে অস্ফুটে নামটা বেরোতেই বিজয় বলে উঠলেন, এই তো হারাধন, হারাধন আমার সাথেই রয়েছে। কি আপনি খানিক আগেও আমার নাম ধরে ডেকেছিলেন না? ঘোড়াচ্ছন্ন ভাবটা কাটতেই শৈল যখন তার সামনে বিজয়, হারাধন আর সহদরকে দেখতে পেল, সে বেশ খানিকটা অবাক হয়ে উঠে বসল। হ্যাঁ শৈল, আর সন্ধ্যার পর থেকে মনটা কেমন জানি কু গাইছিল, তাই সহদরকে নিয়ে তোমার বাপের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। পথে এই জঙ্গলে হঠাৎ একটা কালো ছায়া আমাদের আক্রমণ করে বসলো। ঘোড়াগুলো উন্মত্ত হয়ে গাড়ির দড়ি ছিঁড়ে পালালো কোথায় একটা। আর তারপর পাহাড়ে ওঠার মুখে হারাধনকে গাছের তলায় দেখতে পেলাম। হারাধন? ও তো খানিক আগেও আমার সাথে ছিল। ওই ঘোড়া দুটি কাছে আসতেই দূরে একটি বাচ্চাকে কাঁদতে দেখে যেই ওদিকে গেলাম, পিছন ফিরে আর হারাধনকে আমি দেখতে পেলাম না। কিন্তু 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 কি শৈল? আমি ওকে দেখেছি। আমি নিজের চোখে দেখেছি। কাকে দেখেছো তুমি? সেই কালো জমাট বাঁধা অবয়ব, একবার নয় গো, অনেকবার। শেষবার তার শরীর আমার চোখের সামনে ফুটে উঠেছিল। মানে ঠিক কি দেখেছো তুমি শৈল? জোড়া মানুষ গো। হ্যাঁ, জোড়া মানুষ মানে? হ্যাঁ গো, জোড়া মানুষ। হ্যাঁ, কি শরীরে দুটি মেয়ের মাথা, জোড়া শরীর, যেন দুটি মেয়ে একটা শরীরে আটকে রয়েছে জানো। জোড়া মানুষ কথাটা সহদর মুখ দিয়ে অস্ফুটে উচ্চারণ করে থেমে গেল। তার কপালে জমেছে বিন্দু বিন্দু ঘাম। ওইদিকে শৈল বলে চলেছে, ও শুরু থেকেই বলে চলেছে যে কে যেন কথা দিয়ে কথা রাখেনি। সে নাকি আমার বাচ্চা চায়, সে নাকি ছিনিয়ে নিতে চায়। আমি তো এটাই বুঝতে পারছি না। হারাধন যদি এতক্ষণ আমার সাথে থেকে থাকে, তাহলে পাহাড়ের গায়ে ওই গাছতলায় ওকে খুঁজে পেলেন, সেখানেও গেল কি করে? জানেন, পাহাড় থেকে নামার সময় পেছনে ঘুরে আমি হারাধনের যে রূপ দেখেছিলাম, সেটা আমি ভাষায় বর্ণনা করতে পারবো না। সে আমায় ঠেলে ফেলে দিয়েছিল। জ্ঞান ফিরতে আবার সেই হারাধন আমায় জল খাওয়ালো, প্রাণটা বাঁচালো। এই দেখেন,
মাথায় কাপড়ও বেঁধে দিয়েছে। কিন্তু মা, কাপড় তো আমি পরে রয়েছি, আর আমার তো এইসব কিছুই মনে পড়ছে না। এসব এসব আমি কখন করলাম? বৌদিমণি, আপনি আগে বাড়ি চলেন দেখিনি। হ্যাঁ, এখানে বেশিক্ষণ থাকা ঠিক না। আমি পুরোটা বুঝতে না পারলেও খানিকটা বুঝেছি, যদিও এসব আমি তেমন মানি না, তবুও যা বুঝেছি সেটা যথেষ্ট নয়। কি বুঝছো বাবা? বাবা হারাধন, তোমরা নিঃসন্দেহে কোনো প্রীতিনীর পাল্লায় পড়েছিলে। সে তোমাদের ক্ষতি করতে চাইছিল। সে তোমার শরীরের ওপর ভর করে প্রথমে শৈলকে মারতে চেয়েছিল, কিন্তু এই গল্পের পরবর্তী অংশে তোমার আদল ধরে আমার স্থির বিশ্বাস স্বয়ং মা এসেছিলেন। মা? হ্যাঁ, আমাদের রায় বংশের আরাধ্যা দেবী রাঘব রায় বুড়ি। তিনি যে এতক্ষণ শৈলকে রক্ষা করে এসেছেন। হারাধনের যেই রূপ প্রথমে ছিল ধ্বংসাত্মক, সেই একই রূপ নিয়ে ঠাকুর মায়ার খেলা খেলেন। তিনি পুত্র রূপে আর এক মাকে রক্ষা করতে থাকেন। ওই দেখো, ওই ঘোড়া দুটো ঠিক এই জায়গায় কিভাবে পাথরের মতো স্থির হয়ে রয়েছে। আমার ধারণা হারাধনের শরীর ভর করার পর শৈলকে আঘাত করে সে ওর দেহ ছেড়ে দিয়েছিল, নইলে আমরা তাকে দেখতে পেতাম না। হারাধন তারপর থেকে ওই গাছের তলায় অজ্ঞান হয়ে পড়েছিল। বাকি কাহিনী আমাদের সামনে। উফ, আমি কিছুটা বুঝতে পারছি না, কিচ্ছু না। হারাধনের এক রূপ আমায় মারতে চাইলো, আর আরেক রূপ আমার প্রাণ বাঁচালো। আমি যে কিছুই বুঝতে পারছি না। তার কথা শেষ হওয়া মাত্রই সেই চেনা মেয়েলি অট্টহাসি জঙ্গলের চারিদিকে ছড়িয়ে পড়ল। ঘোড়াগুলো কেমন যেন চঞ্চল হয়ে উঠল। আর এক মুহূর্ত এখানে না সহদর, আমি শৈলকে নিয়ে একটা ঘোড়ায় উঠছি, তুমি হারাধনকে নিয়ে আরেকটা ঘোড়ায় ওঠো, আর সকলে মনে মনে যেন বাগরাই বুড়ির নাম জপ করতে থাকো। এখন বাঁচাতে পারলে একমাত্র উনিই বাঁচাতে পারেন। চারজনে এক একটি ঘোড়া দখল করে বসতে ঘোড়া দুটো শূন্যে সামনের দুটো পা তুলে ডাক ছেড়ে ধীরে ধীরে জঙ্গলের পথ ধরে রায়বাড়ির দিকে এগিয়ে চলল। শুকনো পাতায় ঘোড়ার খুঁড়ের বারংবার আঘাতে একরা শুকনো পাতা বাতাসে সৃষ্টি করল ঘূর্ণাবর্ত। সেই জমাট বাঁধা কালো অন্ধকারে ধিকি ধিকি জ্বলতে থাকা একজোড়া সাদা আলো তাদের এক দৃষ্টিতে দেখতে লাগলো। বাতাসে অদ্ভুত এক অট্টহাসির সাথে সাথে ভেসে উঠল কয়েকটা কথা। বন্ধন ছিন্ন হয়েছে। রায় বাড়ির ছেলের রক্তে আমার বন্ধন ভেঙে গিয়েছে। এবার মৃত্যুর খেলা শুরু হবে। যেটা দেখালাম সেটা শুধুই ভবিষ্যতের ছায়া মাত্র। আসল ঘটনা এখনো বাকি। আর ওই বুড়ি যদি আবার বাধা দিতে আসে, তবে তাকেও শেষ করে ফেলবো। কথাটা বলার সাথে সাথে সেই এক তাল কালো অন্ধকার পরিণত হলো বাষ্পে। সেটা হাওয়ার গতিতে রায়বাড়ির দিকে ধেয়ে চলল। কি ব্যাপার বলো তো? দাদা সেই কখন বেরিয়েছে, এখনো ফিরলো না যে। দেখো, এত বছর বাদে ওই বাড়ি গিয়েছে। জামাই আদর পেয়ে দিব্যি ভুড়ি ভোজ ছেড়ে আয়েশ করে ঘুমাচ্ছে হয়তো। না গো, দাদাকে যতটা চিনেছি তিনি কথা দিয়ে কথা রাখারই মানুষ। বিমলা, এ রাত তো অনেক হলো, আর কতক্ষণ জেগে থাকবে শুনি? বড্ড চিন্তা হচ্ছে যে। রায় বাড়ির বড় ছেলে বিজয় নারায়ণ রায়, বুঝলে গিন্নি? ছোট থেকে দাদা ঘোড়া চালানো, লাঠি খেলা, বল্লম ছোড়া, বন্দুক চালানোতে সিদ্ধহস্ত। ইস্ট ইন্ডিয়া কোম্পানির বড়লাট সাহেব তো দাদার প্রশংসায় পঞ্চমুখ একেবারে। সে তুমি যাই বলো, হ্যাঁ মানছি দাদা আমাদের সাক্ষাৎ শ্রীরাম, দিদিভাইও স্বয়ং মা সীতা। কিন্তু দাদা বেরোনোর সময় হাতে কিছু নিয়ে বেরোননি, আমি স্পষ্ট দেখেছি। তাতে কি, দাদা বুঝি যুদ্ধ করতে যাচ্ছেন? না, সেটা না। তুমি কি চোর ডাকাতের ভয় পাচ্ছ নাকি বিমলা? হ্যাঁ, ডাকাত আর ঠ্যাঙাড়েদের উৎপাত গায়ে রয়েছে ঠিকই, তবে দিদির বাড়ি যাওয়ার পথে
ওই যে জঙ্গল আর জঙ্গলের পর পাহাড়টা পড়ে না, মানুষে বলে জায়গাগুলো নাকি অভিশপ্ত। ধুর, ওসব গাঁয়ের মানুষের গাল গল্প, ছাড়ো তো। না গো, আমি শুনেছি, বাবা বলতো যে ওই পাহাড় আর জঙ্গলে নাকি অশরীরীদের বাস। যদি কোনো বিপদ ঘটে। কি গো, শুনছো? কি গো, ঘুমিয়ে পড়লে নাকি? প্রত্যুত্তরে নাক ডাকার শব্দ ভেসে আসতেই বিমলার আর বুঝতে বাকি রইল না যে তার স্বামী এতক্ষণে নিদ্রা গেছেন। ধুর, তোমায় কিছু মুখ ফুটে বলতেও পারি না। সকাল হতেই কুস্তি রাখরা, তারপর দাদা, ভাই আর নায়েব দাদু মিলে রাজ্যের হিসেব নিকেশ নিয়ে বসবে। আমার সাথে কথা বলার সময় নেই ওনার। নিজের মনেই কথাগুলো বলে কপট রাগ দেখিয়ে পাশ ফিরে শুলো বিমলা। হঠাৎ কোথা থেকে যেন এক রাশ দমকা হাওয়া ভেসে এসে শোয়ার ঘরের জানলাটা সজোরে খুলে দিল। এ বাবা, এই জানলাটা বন্ধ করতে বোধহয় বেমালুম ভুলে গিয়েছি। খানিক আগে আবার বৃষ্টি নেমেছিল, বাইরে বোধহয় এখনো বাতাস দিচ্ছে। যাই, বন্ধ করে আসি গে। খাট থেকে নেমে মাটিতে পা দিয়ে দাঁড়ালো বিমলা। ধীরে ধীরে জানলার দিকে এগিয়ে হাত দুটো লোহার গ্রিলের ভেতর গলিয়ে জানলার পাল্লাটা টানতে যাবে, ঠিক সেই মুহূর্তে বাড়ির দক্ষিণ দিকে যে বাগান রয়েছে সেখানে একটা দোলনা রয়েছে। সেই দোলনার দিকে নজর গেল তার। দোলনাটা শৈলর জন্যই বিজয় শখ করে বানিয়ে দিয়েছিলেন। আসলে যখন সেই বাড়িতে বউ হয়ে এসেছিল তখন তার বয়স নেহাতি কম, মাত্র 14 বছর। শিশু সুলভ ছোট্ট একটি আবদার কি তার বছর 22-এর প্রাপ্তবয়স্ক স্বামী না রেখে পারে? সেসব এখন অতীত। হারাধন আর বিমলা মাঝে মাঝে ওই দোলনায় গিয়ে বসে, তার সাথে গল্প করে। বিমলার এই গেল বছর 17 হলো সবে, তবে দোলনাটা অদ্ভুতভাবে ক্যাচ ক্যাচ শব্দ করে দুলে চলেছে। কিন্তু কেন? চোখ দুটো ভালোভাবে রোগড়ে আবারও সেদিকে তাকালো বিমলা। সেখানে কেউ যেন বসে রয়েছে। এত রাতে ওই দোলনায় কে দুলছে? ঘরে লোক বলতে তো আমি, আমার স্বামী আর শাশুড়ি মা। তাহলে ওখানে কে? ক্যাচ ক্যাচ শব্দ করতে করতে দোলনাটা ক্রমাগত দুলে চলেছে। স্নিগ্ধ চাঁদের জ্যোৎস্নার আলোয় স্পষ্ট ফুটে উঠছে তার এক ঢাল ঘন কালো চুল। মৃদুমন্দ হাওয়ায় বাতাসে উড়ে চলেছে সেটি। কি ব্যাপার হলো, কিছুই যে বুঝে উঠতে পারছি না। একবার কি বাগানে গিয়ে দেখবো? না থাক, বরং খানিকক্ষণ ব্যাপারটা এখান থেকেই দেখি। যদি বিপদের কিছু হয় তাহলে তো ওকে ডেকে তুলবো। দোলনাটা ধীরে ধীরে গতিশীল হচ্ছে। কানে ভেসে আসছে কার খিলখিল হাসি। একটা নয়, বরং দুটো মেয়ে যেন নিজেদের মধ্যে হাসাহাসি করে চলেছে, যেন তাদের মনে আজ বড়ই কৌতুক। দোলনাটা আরো উপরে উঠছে, আরো আরো উপরে। ক্যাঁচ ক্যাঁচ শব্দটা আরো বেড়ে যাচ্ছে। মনে হচ্ছে যে কোনো মুহূর্তে সেটা শিকল ছিঁড়ে মাটিতে পড়বে। শেষবার যখন দোলনাটা নিচে নেমে এলো, বিমলা এক পৈশাচিক দৃশ্যের সম্মুখীন হলো। ওই অবয়বটা ঘাড় ঘুরে তাকালো একবার। অত দূর থেকে মুখ কিংবা শরীর কোনোটা বোঝা না গেলেও উঠতে থাকা চুল, মেয়েলি কণ্ঠের হাসি শুনে অনুমান করা যায় সেটি একটি মেয়ে। এ কি? ওটা কি? একজোড়া সাদা আলো যেন শূন্যে দপদপ করে জ্বলছে, নিভছে। কালো মিশমিশে অবয়বটা মাটিতে পা দিয়ে দাঁড়িয়েছে। এরপর পিঠটা সামনের দিকে খানিকটা ঝুঁকিয়ে ঘাড়টা একবার ডান দিকে একবার বাঁ দিকে কাত করল। তারপর সে মুখ দিয়ে তীক্ষ্ণ এক শীষের মতো শব্দ করে তীব্র গতিতে বিমলার ঘরের জানলার দিকে ছুটে আসতে লাগলো। মুহূর্তে মুহূর্তে তার গতিবেগ বেড়ে চলেছে। ওগো, ওগো শুনছো? ওটা কে? বিমলা ভয়ে যেন পাথর হয়ে গেছে। তার অস্ফুটে বলা কথাগুলো সুবিমলের কানে গেল কিনা বলা মুশকিল। তবে বিছানার উপর থেকে শুধু হুঁ শব্দের সাথে নাসিকা গর্জনের আওয়াজ ভেসে এলো। জানলার শক্ত লোহার গ্রিলে একজোড়া কালো হাত চেপে বসেছে। বিমলার বিস্ফারিত দৃষ্টির সামনে ধীরে ধীরে বদলে যাচ্ছে তার গোটা শরীর। ফুটে উঠছে এক অবয়ব। তার ঘাড়ে দুটো মাথা, মনে হচ্ছে যেন দুটো শরীর একে অপরের সাথে কেউ জোড়া লাগিয়ে দিয়েছে। সে তীব্র অট্টহাসি হেসে এক অদ্ভুত ছড়া কেটে উঠল।
একই বৃন্তে দুটি কুসুম, আমরা দুই বোন। অপদেবীর পায়ে দিলি 7 রাজার ধন। গাছের ডালে ঝুলছি মোরা, দেখছে সবাই চোখ ভরে। বংশের রক্তে বন্ধন ছিন্ন হলো বহুকাল পরে। এখন হবে মৃত্যুর খেলা, মরবে বা সকলে। দেখবো মোরা শুধুই চেয়ে রায় বংশের শেষ কোলে। না না, এটা আমি কি দেখছি? কিভাবে সম্ভব? তোমরা তোমরা কে? রায় বংশের জম। ঠিক সেই মুহূর্তে মূল দরজায় কড়াঘাত শোনা গেল। মনে হলো কেউ যেন দরজায় ক্রমাগত আঘাত করে চলেছে। সেই শব্দ কানে যেতেই সম্বিত ফিরল বিমলার। কিন্তু ততক্ষণে তার চোখের সামনে ওই অবয়ব ধীরে ধীরে কালো ধোঁয়ায় পরিণত হচ্ছে। ওদিকে দরজায় করাঘাতের শব্দ ধীরে ধীরেই বাড়ছে। হঠাৎ, বিমলা, তুমি জানলার কাছে দাঁড়িয়ে কি করছো? আরে বাইরে বোধহয় দাদারা ফিরে এসেছে, আরে দরজাটা খুলতে হবে যে। বিমলা উত্তর দেওয়ার আগে সেই পাক খেতে থাকা কালো ধোঁয়া ধীরে ধীরে জানলার ফাঁক গলে বিমলার শরীরে প্রবেশ করতেই তার চোখ দুটো ধক করে জ্বলে উঠল। বিমলা, এই বিমলা, তুমি শুনতে পাচ্ছ না? দরজাটা খুলে দিয়ে এসো। আরে এই বিমলা! মুখ দিয়ে অদ্ভুত একটা হু শব্দ করে বিমলা স্থানুবৎ একই জায়গায় ঠায় দাঁড়িয়ে রইল। ধুর, কি যে করো না তুমি! উফ! বিছানা থেকে মাটিতে পা দিয়ে নামলো সুবিমল। বিমলার ঘাটটা একদিকে কাত হয়ে রয়েছে। মুখ দিয়ে অদ্ভুতভাবে একটা পৈশাচিক গড়গড় শব্দ বেরিয়ে আসছে তার। বিমলা, এই বিমলা, কি হয়েছে তোমার? জানলা দিয়ে বাইরে কি দেখছো? বিমলা ধীরে ধীরে তার শরীরটা সুবিমলের দিকে ফেরাতেই সে চমকে দুহাত দূরে ছিটকে পড়ল। বিমলার মুখের জায়গাটা ফাঁকা। হ্যাঁ, সম্পূর্ণ ফাঁকা। সেখানে কিচ্ছু নেই, নাক, মুখ, কান, চোখ, কিচ্ছু না। শুধু একজোড়া সাদা চোখের মণি তার দিকে স্থির। সে বিড়বিড় করে বলে উঠল, মেরে ফেলবো, সবাইকে মেরে ফেলবো, কাউকে বাঁচতে দেব না, কাউকে না। ধীরে ধীরে তার গোটা শরীরটা থরথর করে কাঁপতে কাঁপতে শূন্যে ভেসে উঠল। না 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 না, বিমলা, এটা কি করছো? না, তুমি তুমি বিমলা হতেই পারো না, বিমলা হতেই পারো না। ধীরে ধীরে দুটো ফ্যাকাশে হয়ে যাওয়া রক্তশূন্য পায়ের পাতা ভাসতে ভাসতে সুবিমলের দিকে এগিয়ে আসতে লাগলো। ঠিক সেই মুহূর্তে আবারও বাইরে থেকে করাঘাতের শব্দের সাথে ভেসে এলো এক চেনা পুরুষ কণ্ঠের ডাক। বিমলা, সুবিমল, আমরা এসেছি, দরজাটা খুলে দে। সেই দিকে রাগত দৃষ্টিতে একবার তাকালো ওই শূন্যে ভাসতে থাকা অবয়ব এবং এরপর হঠাৎ মুখটা ওপর দিকে তুলে আরও একবার কাঁপতে লাগলো সে। সুবিমল দেখতে পেল তার হাঁ হয়ে থাকা মুখ থেকে কি যেন এক অস্বচ্ছ ধোঁয়া ধোঁয়া অবয়ব বাতাসে ধীরে ধীরে মিশে গেল। বিমলা এরপর মাটি থেকে ধপ করে মেঝেতে জ্ঞানশূন্য হয়ে লুটিয়ে পড়ল। কি বুঝছেন সাহেব? নাথিং সিরিয়াস মিস্টার বিজয় রায়। ও ভালো আছে, রক্তচাপ খানিক বেড়েছে, তবে নাথিং টু ওয়ারি। আমি মেডিসিন লিখিয়ে দিচ্ছি, সি উইল বি ফাইন। সকালের রোদ এসে হাতির দাঁতের তৈরি পালঙ্কের মখমলের নরম বিছানায় শুয়ে থাকা বিমলার শরীর ছুঁয়ে যাচ্ছে। খোলা জানলা থেকে এক রাশ ঠান্ডা বাতাস এসে তার চুল এলোমেলো করে দিচ্ছে। স্টেথোস্কোপটা গলায় জড়িয়ে ইংরেজ ডাক্তার রবার্ট জনসন ভাঙা ভাঙা বাংলায় বলে উঠলেন, তবে একটা গুড নিউজ আছে মিস্টার রে। কথাটা এবার সুবিমলকে উদ্দেশ্য করে বললেন তিনি। কি ভালো খবর সাহেব? ইয়োর ওয়াইফ ইজ প্রেগনেন্ট। কথাটা শুনে রায়বাড়ির সকলের মুখে যেন আনন্দের ঢেউ খেলে গেল। এ তো দারুণ সুসংবাদ সাহেব। আমার স্ত্রীও সন্তান সম্ভবা, ওর 5 মাস চলছে। এদিকে বিমলাও গর্ভবতী। সত্যি বড় আনন্দের খবর মিস্টার জনসন। হ্যাঁ, আমি মেডিসিন লিখিয়ে দিয়েছি, সময় মতো দেবেন। প্লিজ টেক আ গুড কেয়ার অফ মিস্টার রে।
দরজার কাছে দাঁড়িয়ে এতক্ষণ সমস্ত কথা শুনছিলেন পার্বতী দেবী। তিনি মাথার ওপর হাত জোর করে কপালে ঠেকিয়ে বললেন, সবই বাঘরাই বুড়িমায়ের কৃপা। ওনার আশীর্বাদ আছে বলেই আজ রায়বাড়ির সমস্ত বিপদ কাটিয়ে নতুন প্রজন্মের মুখ দেখতে পাচ্ছ। কথাটা বিড়বিড় করে বললেও কানে গেল শৈলর। ঠিক আছে, আমি আসি। ইফ ইউ নিড এনিথিং প্লিজ গেট ইন টাচ উইথ মি মিস্টার বিজয়। সত্যি কাল রাতে বাড়ি ফেরার পর যখন শুনলাম বিমলা অজ্ঞান হয়ে গিয়েছে, তখন বড্ড ভয় পেয়ে গিয়েছিলাম সাহেব। ভোরের ট্রেনে সহদরকে দিয়ে আপনার কলকাতার চেম্বারে যদি খবর না পাঠাতাম তাহলে যে কি হতো। ইটস ওকে, এনিথিং ফর ইউ মিস্টার রে। রে ফ্যামিলি ব্রিটিশ গভর্নমেন্টকে অনেক কাজে সাহায্য করেছে। দরকারে তো আমরাই একে অপরের পাশে থাকবো, তাই না? মৃদু হাসলেন বিজয় নারায়ণ রায়। এতক্ষণ তারা কথা বলতে বলতে অন্দরমহল ছেড়ে বাড়ির বাইরে দাওয়ায় চলে এসেছেন। সাহেবকে এগিয়ে দেবার সময় যখন তিনি তার জন্য বরাদ্দ ঘোড়ার গাড়ির পাদানিতে পা রাখলেন, ঠিক সেই মুহূর্তে ঘরের ভেতর থেকে একটা তীক্ষ্ণ চিৎকার ভেসে এলো। এটা বিমলার গলা না? ইয়েস, ইট মাস্ট বি। লেটস সি হোয়াটস দ্য ম্যাটার। দুজনে আবারও বাড়ির ভেতর ছুটে গেল। জ্ঞান ফিরে এসেছে বিমলার। অদ্ভুতভাবে কড়িকাঠের দিকে তাকিয়ে এসে চিৎকার করে বলছে, জোড়া মানুষ, দুটো মুখ, কি বিভৎস! না 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 না, আমার বাচ্চাকে দেব না, দেব না আমার বাচ্চাকে। চলে যা, চলে যা এখান থেকে, আমার চোখের সামনে থেকে চলে যা। জোড়া মানুষ কথাটা শুনে শৈল আর বিজয় একে অপরের দিকে আর চোখে দেখল। ততক্ষণে হারাধনু কখন যেন গুটি গুটি পায়ে ঘরে এসে ঢুকেছে। সে পার্বতী দেবীর সাদা শাড়ির আঁচল শক্ত করে চেপে ধরে বিমলার দিকে ভয়ার্ত দৃষ্টিতে চেয়ে রয়েছে। তার একজোড়া বিস্ফারিত কালো চোখের তারায় ফুটে উঠেছে এক অস্বচ্ছ কালো ধোঁয়া ধোঁয়া অবয়ব। সেটা শূন্যে ভেসে রয়েছে। একজোড়া সাদা আলোকবিন্দু তার দিকে স্থির। বাতাসে ফিসফিস করে ভেসে আসছে কিছু কথা। দে দে, পেটের ছাইটাকে দে, বড্ড খিদে, বড্ড খিদে। তার দৃষ্টি অনুসরণ করে সকলে ওপরের দিকে তাকালো। না, কিচ্ছু নেই সেখানে। ভয় পাওয়ার মতো কিচ্ছু নেই। শুধু একটা কালো টিকটিকি জানলার পাশ থেকে টিক টিক করে ডেকে উঠল। পরপর দুটো পালকি দুলকি চালে বাঁকুড়ার গোবিন্দ ধামের দিকে এগিয়ে চলেছে। পাশাপাশি দুটো পালকির একটাতে বসে রয়েছে শৈল এবং অপরটাতে পার্বতী দেবী এবং বিমলা। সামনে পাশাপাশি দুটো ঘোড়ায় চলেছে বিজয়, রাজনারায়ণ আর সুবিমল। থেকে থেকে কানে ভেসে আসছে পালকি বাহকদের সেই চেনা সুর। সামনে বিস্তীর্ণ মাঠ পেরোলেই গোবিন্দ ধাম। ও দিদি, বলি আর কত দূর গো? পাশের পালকি থেকে শৈল বলে উঠল, বেশিক্ষণ লাগবে না রে ছোট, এই তো চলেই এলাম। আজ ভোরের দিকে যা খেলা দেখালি ছোট, হ্যাঁ আমাদের তো প্রাণ যায় যায় অবস্থা। আমি কি করব বলো দেখিনি, আমার যে কিছুই মনে নেই। কাল রাতে ওই বাগানে দোলনায় কাকে যেন দুলতে দেখলাম গো। আর তারপরে সে কি দৃশ্য, ভাবলেও গায়ে কাটা দেয়। ও সব কথা এখন রাখো তো তোমরা। রায়বাড়িতে অমঙ্গলের ছায়া পড়েছে। ও ফিরে এসেছে। এবার ওই সব বোন এসে সব শেষ করে দেবে, সব। মা, বাঘরাই বুড়িমা একমাত্র সব ঠিক করতে পারবেন। পার্বতী দেবীর এহেন কথা শুনে শৈল জিজ্ঞেস করল, কে ফিরে এসেছে মা? তুমি কার কথা বলছো? ধরা পড়ে গেছে এমন এক ইতস্তত ভঙ্গি করে পার্বতী বলল, ও কিছু না, হবে কোনো অশুভ ছায়া। তোমার সাথেই তো এসেছে। বড় খোকার মুখে সব শুনলাম পরে, তারপরেই তো ঠিক করলাম আজই যাব গোবিন্দ ধাম। বাঘরাই বুড়ির থানে পুজো দিয়ে আসবো, তবেই শান্তি। যা সব ঘটছে। মা জানো, কাল উনি আমাদের রক্ষে করেছেন। উনি ছিলেন আমি নিশ্চিত করে বলতে পারি মা। শুধু চিন্তা আমার একটাই, জানো তো, আরাধনকে শিউলির কাছে দিয়ে এসেছি। যদিও বাড়িতে সহধর আর নায়েব মশাই রয়েছেন, আসার পথে দেখে এলাম আরাধন কাচারি বাড়িতে নায়েব মশাইয়ের সাথে বেশ খোশ মেজাজে গল্প করছে।
তবুও তো ভয় হয় বলো। ভূত প্রেতদের কি বিশ্বাস আছে? কখন কি করে বসে। যেখানে যাচ্ছি দেখবে সব ভালো হবে বৌমা। এবার এক খেলি পান সেজে দাও দেখিনি, পথ এখনো মেলা বাকি। পার্বতী দেবীর এই প্রস্তাব শুনে মুচকি হাসল শৈল। পাশে রাখা রূপোর বাঁট থেকে পান, চুন আর জর্দা বের করে সাজতে লাগলো। ঠিক সেই মুহূর্তে হঠাৎ সামনের দিক থেকে শোরগোল শোনা গেল কে যেন ক্ষণক্ষণে গলায় বলছে, বড্ড খিদে পেয়েছে রে বাপ, একটু খাবার দে। দে না রে, মাঠ পেরিয়ে এত দূর হেঁটে এসেছি, কেউ ভিক্ষে দেয়নি রে বাপ। দে না দুটো। এই বুড়ি শর্ত, সর সর সর, আমাদের অনেক কাজ বাকি আছে। তোর সাথে কথা বলবার মতো না আছে সময়, আর না আছে দেওয়ার মতো কিছু। সরে যা। সুবিমল, ওভাবে বলছিস কেন? দাঁড়া, আমি দেখছি। সুবিমলকে থামিয়ে এবার শোনা গেল বিজয় নারায়ণের গলা। বুড়িমা, আমরা তো ধামের উদ্দেশ্যেই বেরিয়েছিলাম, সাথে কিছু নিয়ে আসিনি তেমন। এই পুজোর উপকরণটুকুই আমাদের কাছে আছে। এখান থেকে তোমায় কি দেবো বলো দেখিনি। তবে এই কটা টাকা তোমায় দিতে পারি। গ্রামের ময়রার দোকান থেকে কিছু কিনে খেয়ে নিও পারো। টাকা নিয়ে কি করব বলতো বাপ আমার? ওরা যে দোকানে ঢুকতে দেয় না, বলে আমি নাকি নোংরা কুৎসিত, আমি ঢুকলে নাকি কেউ দোকানে আসবে না। পালকি থেমে গিয়েছে। শৈল পালকির পর্দা সরিয়ে কৌতূহলী দৃষ্টিতে একবার সামনের দিকে চেয়ে দেখল। সে দেখতে পেল এক অতি কদাকার শীর্ণকায় বৃদ্ধা মলিন সাদা শাড়ি পরে হাত দুটো সামনের দিকে বাড়িয়ে দাঁড়িয়ে রয়েছে। বড্ড মায়া হলো তার। তবে বৃদ্ধার সারা শরীর দেখে সত্যি ভেতরটা কেমন যেন করে ওঠে। তার সারা শরীর জুড়ে অসংখ্য ঘা পাঁজড়া, কিছু কিছু জায়গা থেকে কালচে জমাট বাঁধা রক্ত জমে রয়েছে। ওই বৃদ্ধা তার হাত দুটো খানিক্ষণ চুলকে বলে উঠল, দে না বাপ, কিছু দে না খেতে। শৈল বাগরাই বুড়িমাকে নিবেদন করার জন্য সাথে কিছু ফল এনেছিল। যদিও পুজোর অন্যান্য উপকরণ যেমন গঙ্গাজল, বিল্লপত্র, সিঁদুর সবই রয়েছে, যদিও এই পূজাবিধি ভিন্ন এবং পূজা করতে কোনো পুরোহিতের প্রয়োজন পড়ে না। মা, এই ফলগুলির থেকে ওনাকে একটা দিই, উনি যে বড় ক্ষুধার্ত। মা, একদম না বড় বৌমা, এসব কি অনার সৃষ্টি কথা বলো দেখিনি। ওগুলো পুজোর উপকরণ, ওই ভিখারিকে দিলে দেবী রেগে যাবেন যে। মা, আমার বাবা বলতেন মানুষের সেবার চেয়ে বড় সেবার হয় না। অত শত জানিনি বাবু, আমি দিতে মানা করেছি মানে দিবিনি, ব্যাস। কোনো মতে ওই বুড়িকে সরিয়ে দিয়ে ততক্ষণে দুটো ঘোড়া আর দুটো পালকি চলতে শুরু করেছে। পার্বতী দেবী এক খিলি পান মুখে নিয়ে আয়েশ করে চিবোতে চিবোতে চোখ দুটো বন্ধ করেছে। পালকির পর্দার ফাঁক সরিয়ে শৈল দেখল বুড়িটা তখনও ঠায় দাঁড়িয়ে রয়েছে। কি মনে হতে সে তার শাড়ির আঁচল থেকে 2 শিকে পয়সা একজন পালকি বাহকের হাতের দিকে বাড়িয়ে দিয়ে বলল, বলছি শোনো, তুমি চলার গতি কমাও, তবে একদম থামবে না। আমি সুযোগ বুঝে ওই বৃদ্ধাকে দিয়ে পালকিতে উঠে বসবো। মা ঘুমে অচেতন হয়ে রয়েছেন, কেউ যেন টের না পায়। আগে মা ঠাকুরন, কিন্তু যদি কর্তা জানতে পারেন তাহলে যে আস্ত রাখবেন না। সে আমি বুঝে নেব ক্ষণ, তোমায় অত ভাবতে হবে নি বাপু, যেটা বললাম সেটা করো দেখিনি। পথের সামনে ধুলো উড়িয়ে দুটো ঘোড়া ধীরে ধীরে এগিয়ে চলেছে। বিমলার পালকিটাও খানিক আগে এগিয়ে গেছে। পার্বতী দেবী গভীরভাবে নিদ্রামগ্ন। ঠোঁটের কষ বেয়ে গড়িয়ে নামছে পানের লাল লালারস। সামনে সেই সুবিস্তৃত মাঠ। পালকির গতি সামান্য মন্থর করতেই এক লাফে বাইরে নামল শৈল। বেশ জোরে জোরে ওই বৃদ্ধার দিকে হাঁটতে হাঁটতে এগিয়ে গেল সে। কি, তুমি পালকি থেকে নামলে কেন মা? তোমার কর্তা রাগ করবেন যে। বুড়িমা, তোমায় ওসব ভাবতে হবে নি। তোমার খিদে লেগেছে না? এই যে, এই নাও, এটি তোমার জন্য এনেছি। হাতে ধরে রাখা কমলা লেবুটা বৃদ্ধার দিকে বাড়িয়ে দিতেই তার মুখটা হাসিতে ভরে উঠল। এটা খেয়েও গো তুমি। আমি আসি গো মা, পালকিটা অনেকটা দূর এগিয়ে গেছে। পেছন ফিরে যেতে উদ্যত হতেই বুড়িটা শৈলর একটা হাত খপ করে চেপে ধরল। ঠাকুরের জন্য রাখা ফল আমায় দিলে তোমার ভয় করে না মা?
চমকে উঠল কথাটা শুনে শৈল। তুমি তুমি কি করে জানলে? আমি সব জানি মা, সব জানি। ভেলকির খেলা জানো নাকি নাকি আন্দাজে বললে? যেটা ভাববে তাই। আসলে বাবা বলতেন মানুষের সেবার চেয়ে বড় সেবা আর হয় না গো। আমি জানি তুমি বড় ভালো মানুষ, তোমার ভালো হবে। তবে জানো, যে এসেছে সে মোটেই সুবিধের না। তবে এটাও যেন যার প্রসাদ পাওয়ার কথা সে পেয়ে গিয়েছে, তার হাত থেকে সে তোমাদের বাঁচাবে। শুধু বিশ্বাসটুকু রেখো মা, তাকে মন দিয়ে দেখো। কে এসেছে বুড়িমা? সে যে বড়ই ভয়ঙ্কর। তাকে যে সকলে মিলে অপদেবী রাত্রির হাতে তুলে দিয়েছিল। তারা ভেবেছিল সংসারের সকল অমঙ্গলের জন্য ওই দুজন দায়ী। তারা যে ভুল ছিল। তোমার বংশের রক্তে তার বন্ধন ভেঙে গিয়েছে। তোমার শাশুড়ি সব জানে, কিন্তু কিচ্ছুটি কইছে না। এ যে বংশের দুর্নাম। পেটে নতুন প্রাণ এসেছে, সামলে রাখিস, নইলে ও সব কেড়ে নেবে। তুমি সাধারণ মানুষ নও, আমি স্পষ্ট বুঝতে পারছি। আমার সবটা বলো বুড়িমা। কাঁপা কাঁপা হাতে শৈলর মাথায় হাত বুলিয়ে বৃদ্ধা বলল, জানতে পারবি মা, সময় এলে সব জানতে পারবি। হঠাৎ কোথা থেকে এক রাশ দমকা বাতাস এসে চারিদিকে ধুলোর ঝড় সৃষ্টি করল। কি এত এত ধুলো কোথা থেকে এলো? উফ, চোখটা যে বড় জ্বালা করছে। দুহাতে চোখ দুটো বন্ধ করতেই মুহূর্তের মধ্যে ঝড় থেমে গেল। শৈল চোখ মেলে দেখল সে নেই। না, সেই বুড়ি যেন বাতাসে উবে গেছে। তবে জায়গাটায় একটা অদ্ভুত গন্ধ ছড়িয়ে রয়েছে। গন্ধটা সে চেনে। মাংস কাটার পর কসাইয়ের দোকানগুলো থেকে যেমন বোটকা একটা গন্ধ ভেসে আসে, ঠিক তেমন। আর দেরি করল না সে। জোরে জোরে পা ফেলে পালকির দিকে হাঁটতে শুরু করল। তারপর কি হলো নায়েব দাদু? ওই রাজকুমার কি রাক্ষসকে মারতে পারলো? হ্যাঁ দাদু ভাই, সে ভয়ঙ্কর রাক্ষস। মাথায় তার ইয়া বড় বড় শিং, চোখ দুটো লাল, যেন ভাটার মতো জ্বলছে। দ্বীপান্তরে মাঠ পেরিয়ে তাকে যেতে হবে সেই বিক্রমপুরে। সাথে পালকিতে তার মা রয়েছে, যে পথের মাঝে সেই রাক্ষস। চোখ দুটো গোল গোল করে গলায় হাত দিয়ে আবারও প্রশ্ন করল হারাধন। এরপর কি হলো? রাজকুমার ঘোড়া থেকে নেমে তরোয়াল বাগিয়ে বলল, হে দুষ্ট রাক্ষস, যদি সাহস থাকে তবে আমার সাথে লড়াই করো। প্রাণ থাকতে আমি মাকে কিছু হতে দেব না। জানো নায়েব দাদু, কাল না আমি ওকে দেখেছি। ও আমাদের মারতে চাইছিল। বাবা এসে না পড়লে কি যে হতো বলা যায় না। আমি জানি দাদু ভাই, সবটাই জানি। তুমি তো খুব সাহসী বীর রাজপুত্র, তাই না? এখন যাও দেখিনি, আমায় কাজ করতে দাও, মেলা কাজ পড়ে আছে। চোখ দুটো গোল গোল করে গালে হাত দিয়ে আবারও প্রশ্ন করল হারাধন। কাছারি ঘরে বসে এতক্ষণ হারাধন আর নায়েব সত্যনারায়ণ বাবুর মধ্যে বেশ খোশ গল্প চলছিল। ছোট থেকেই নায়েব তাকে এইভাবে নানান গল্প বলে। ছেলেটাও তার বেশ ন্যাওটা হয়ে গেছে। ছোট বাবু, ছোট বাবু, ছোট বাবু, এই তো এখানে রয়েছে দেখছি। আমি এদিকে সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেই চলেছি, আর তুমি এখানে বসে রয়েছো কেন? কি হয়েছে শিউলি মাসি? তোমার খাবার সময় হয়েছে যে। এরপর ঢেকিতে ধান ঝাড়তে হবে, পুকুর পাড়ে গিয়ে কাপড় কাচতে হবে, মেলা কাজ বাকি। চলো। আমি এখন খাবো না, আমার খিদে নাই। কথাটা শুনে শিউলি কেমন যেন অদ্ভুতভাবে হেসে উঠল। খিদে নেই বললে কি চলে ছোট দাদা বাবু? খিদে পেলে যে কেমন লাগে তা তুমি কি করে জানবে? কিছু বলবি শিউলি? হ্যাঁ, না না, ও কিছু না না মশাই। যাও,
যাও গিয়ে খেয়ে এসো দাদু ভাই, যাও। আচ্ছা ঠিক আছে, তবে গল্পের শেষটা কিন্তু বলতে হবে। আচ্ছা সে হবে এখন। বেশ খানিকটা সময় কেটে গেছে। নায়েব পুরনো এক জমি সংক্রান্ত মামলার দলিল উল্টে পাল্টে দেখছিলেন। ঠিক সেই মুহূর্তে শিউলি ঘরে এসে ঢুকল। ও নায়েব মশাই, ছোট দাদাবাবু গেলেন কোথায়? দেখছি না যে। ওর তো খাবার সময় হয়ে এলো। বৌদিমণি বারবার কয়ে দিয়েছিলেন যেন তাকে ঠিক সময় খাইয়ে দি। ছোট দাদা বাবু, তাকে তো তুই খানিক আগে নিয়ে গেলি। হ্যাঁ, আমি আমি তো এই মাত্র রান্নাঘর ধোয়া মোছা করে এলাম। আমি আবার এ করে কখন এলাম কোন দেখি? মিথ্যে বলিস না শিউলি, বড়দের সাথে বুঝি এইরকম রসিকতা করতে হয়? আমি রসিকতা করছি নে গো, মিথ্যে কথা বলছি নে। এই তো খানিক আগে সহদর আমায় রান্নাঘরে কাজ ছেড়ে বেরিয়ে যেতে দেখলো। কও গিয়ে সহদর, এই সহদর। সহদর খানিক আগেই আস্তাবলের বাকি ঘোড়াগুলোকে খাবার দিচ্ছিল। কাজ শেষ করে সে মূল ফটকের কাছে খানিক বিশ্রাম নিচ্ছিল। নায়েবের গলার স্বর কানে যেতে সে কাছারি ঘরের দিকে ছুটল। একটু আগে কি তুমি শিউলিকে রান্নাঘর থেকে বেরোতে দেখেছিলে? হ্যাঁ, কিন্তু কেন বলুন তো? সর্বনাশ, এ কি অনাসৃষ্টি কাণ্ড! শিউলির রূপ নিয়ে তার মানে সে এসেছিল। কাল আর আজকের ঘটনাগুলো শুনে আগেই সন্দেহ করেছিলাম, এবার দেখছি সবই সত্যি। সেই শব্দটা কানে যেতে সহদর চমকে উঠল। এক্ষুনি গোটা বাড়ি তল্লাশি শুরু করো, আশেপাশে জায়গা ভালো করে খুঁজে দেখো। আমি জানি সে আশেপাশেই রয়েছে। ঘোঁত ঘোঁত শব্দ করতে করতে শুয়োরটাকে টেনে নিয়ে আসছে এক বলিষ্ঠ পুরুষ। কালো মোষের মতো গায়ের রং, পাকানো গোঁফ। হরেন, আর দেরি কেন? বাগরাই বুড়ির পায়ে যে এবার বলি দেওয়ার সময় এসেছে। বিজয় নারায়ণের মুখ দিয়ে কথাটা বের হওয়া মাত্র উপস্থিত 3 মহিলা মুখ দিয়ে উলু দিতে শুরু করল। বিরাট বেলগাছটার তলায় 1 ফুটের কৃষ্ণবর্ণের ছোট্ট একখণ্ড পাথর, তার সারা গায়ে সিঁদুর লেপে রয়েছে। সুবিমল এক হাতে ঢং ঢং শব্দ করে কাঁসর বাজাতে বাজাতে বলে উঠল, জয় বাগরাই বুড়ি মায়ের জয়, জয় বাগরাই বুড়ি মায়ের জয়। হরেন বলে লোকটা শুয়োরটাকে মালা পরিয়ে তার সারা শরীরে সিঁদুর লেপে দিয়ে বলিকাঠের ভেতর তার মাথাটা ঠেসে ধরল। এরপর হাতে একটা খাড়া নিয়ে মাথার ওপর বন বন করে ঘোরাতে ঘোরাতে বলে উঠল, জয় বাগরাই বুড়ি মায়ের জয়, জয় মা, জয় মা। তুই এই বলি গ্রহণ কর মা, এই বলি গ্রহণ কর। হরেন, তোমরা বংশানুক্রমে এই পুজোয় বলি দিয়ে আসছো। এই পুজোয় কোনো পুরোহিত লাগে না, ভক্তরা নিজেরাই পুজো দিতে পারে। জানি কর্তা, মা যে স্বয়ং সম্পূর্ণা, তিনি যে গ্রামকে অকাল বৃষ্টি, মহামারী আর অপশক্তির হাত থেকে বাঁচান কর্তা। আমি এই কাজ করতে পেরে নিজেকে ধন্য মনে করি কর্তা। বেশ বেশ, এই নাও বকশিস। পাঞ্জাবির পকেট থেকে একটা থলে বের করে বিজয় নারায়ণ রায় তার হাতে তুলে দিয়ে সকলকে নির্দেশ করলেন, পুজো সমাপ্ত হয়েছে, এবার ফেরা যাক। আশা রাখি এরপর সকল অশুভের সমাপ্তি ঘোষণা করে রায়বাড়িতে 2 নতুন প্রাণ জন্ম নেবে। মেয়েরা পালকিতে গিয়ে উঠল, বিজয় আর সুবিমল 2 ঘোড়ায়। তপ্ত দুপুরের কাঠফাটা রোদ্দুরে পথ চলা দায়। চলে যেতে যেতে একবার পেছন ফিরে তাকালো শৈল। কালো পাথরের খণ্ডটা কেমন যেন উজ্জ্বল হয়ে উঠছে না? লাল সিঁদুরের সাথে মিশেছে টাটকা রক্ত। খিদে যে সবার পায়, সে দেবী হোক কিংবা অপদেবী। কর্তা, কর্তা, ছোট দাদাবাবুরে কোথাও দেখতে পাচ্ছি নে। কি বলছোটা কি সহদর? দেখতে পাচ্ছ না মানে কি? বিজয়, আজ সকালে তাকে আমি কাছারি ঘরে বসে গল্প শোনাচ্ছিলাম। শিউলি এসে তাকে খেতে রাখলো। এরপর খানিক বাদে আবারও শিউলি এসে তার খোঁজ করে, জানালো সে আর এর আগে আমার ঘরে আসেনি। আমি তো কিছুই বুঝতে পারছি না। নায়েব দাদু, কাল থেকে যা যা ঘটে চলেছে সেসব বড়ই অস্বাভাবিক। এমন মায়ার খেলা, এমন দৃষ্টিভ্রম আমি আগে দেখিনি। ওগো, আমার
আমার ছেলেকে ওই ডাইনি ছিনিয়ে নিয়ে গিয়েছে। ওকে ওকে আমার কাছে ফিরিয়ে এনে দাও গো, আমার কাছে ফিরিয়ে এনে দাও। শৈলব একটু একটু শান্ত হ, দেখছি কি করা যায়। খানিক সময় কি যেন ভাবলেন বিজয়নারায়ণ। সন্ধ্যের আগেই তারা রায়বাড়ি ফিরেছে। ফেরার পর এমন ঘটনা শুনে সকলের মাথায় যেন বাজ পড়েছে। ও দিদি, নিজেকে সামলাও গো। কাল থেকে আমরা সবাই তাকে দেখেছি, আমিও তাকে দেখেছি। ওই জোড়া মানুষ, দুটো মাথা, কখনো তার শরীর কালো, কখনো সে দেখা দেয়। আমি জানি সেই নিয়ে গিয়েছে। ছোট আমি কিছু জানি না, আমি কিছু বুঝতে পারছি না। ওকে বাড়ির সব জায়গায় খুঁজেছ তো? আগে ছোট দাদা বাবু, বলে উঠল শিউলি। পার্বতী আর নায়েবের মধ্যে একবার দৃষ্টি বিনিময় হলো। সহোদরের মুখ দেখে বোঝা গেল সে কিছু বলতে চায় কিন্তু পারছে না। দেখো সহোদর, কাল থেকে আমি লক্ষ্য করছি তুমি আমায় কিছু একটা বলতে চাইছো কিন্তু কোনো কারণে বলে উঠতে পারছো না। সেটা কি আমায় বলো। দেখো, তুমি এবং তোমার পরিবার বংশানুক্রমে আমাদের রায় পরিবারের সহিস, তাই আমি চাই তুমি সত্যিটা বলো। আমি বলছি বড় কোগা, এবার সব বলার সময় চলে এসেছে। ঠিক সেই মুহূর্তে একটা খিলখিলে হাসির শব্দে গোটা বাড়িটা ছেয়ে পড়ল। হ্যাজাক লণ্ঠনের আলোগুলো জ্বলতে নিভতে লাগলো। মূল ফটকের কাছে ফুটে উঠল এক অবয়ব, এক অশীতিপর বৃদ্ধার অবয়ব। তার সাদা জট পাকানো চুল বাতাসে উঠছে। বাড়িটার দিকে তাকিয়ে এসে বলে উঠল, সময় এসেছে, এবার সময় এসেছে। ধূপধাপ শব্দটা একবার ডাইনে একবার বাঁয়ে ক্রমাগত হয়ে চলেছে। কাউকে দেখা যাচ্ছে না, অথচ এক কিশোর কণ্ঠের হাসির সাথে মিশে যাচ্ছে পায়ের আওয়াজ। কে এইভাবে ছুটে বেড়াচ্ছে? আমি যে কাউকে দেখতে পাচ্ছি না। ও বিমলা, আমার যে বড় ভয় লাগছে। ধুম করে একটা হ্যাজাক লণ্ঠন মাটিতে আছড়ে পড়ল। দরজা জানলাগুলো ক্রমাগত ধূপধাপ শব্দে খুলছে, বন্ধ হচ্ছে। একসময় থেমে গেল পায়ের শব্দ। কাঁপতে থাকা আলোয় মাথার উপর ঝাড় লণ্ঠন একবার সজোরে দুলে উঠল। খানিক দূরে ফুটে উঠল এক অবয়ব। একটা অদ্ভুত ঠক ঠক শব্দ তাদের কানে ভেসে এলো। হারাধন, ওই তো আমার হারাধন। দেখা যাচ্ছে এবার তাকে, স্পষ্ট দেখা যাচ্ছে। হারাধন ক্রমাগত দেওয়ালে মাথা ঠুকতে ঠুকতে বলে চলেছে, রক্ত রক্ত, প্রচুর রক্ত, রায়বাড়ির রক্ত, রক্ত। হারাধন বাবা, শান্ত হ, এমন করিস না। ধীরে ধীরে বিজয় সেদিকে এগিয়ে তার কাঁধে হাত রাখতেই হারাধন পেছন ফিরে বিকট স্বরে চিৎকার করে উঠল, সরে যা, সরে যা, আমি কি নিয়ে যাব। এরপর এক এক করে সবাইকে। অন্যায় হয়েছে আমার সাথে, কাউকে ছাড়বো না, কাউকে না। হঠাৎ হারাধনের শরীরটা জুড়ে এক রাশ কালো ধোঁয়া পাক খেতে লাগলো। সেই পাক খেতে থাকা ধোঁয়ার কুণ্ডলির মধ্যে থেকে বেরিয়ে আসতে লাগলো মেয়েলি কণ্ঠের খিলখিলে হাসি। ঠিক সেই সময় পার্বতী দেবী দুটো হাত জোর করে বলে উঠলেন, ত্রিনয়নী, কুসুমবতী, থাম, এবার থাম তোরা, অনেক শাস্তি দিয়েছিস, আর কত। ত্রিনয়নী, কুসুমবতী, এরা কারা? তুমি কাদের কথা বলছো মা? ওরা তোর দিদি। দিদি? এসব কি বলছো? হ্যাঁ মা, এই পুরো ব্যাপারটা আমাদের খুলে বলো তো একবার। বিজয়ের কথার সাথে তাল মিলিয়ে বলে উঠল সুবিমল। ঠিক সেই সময় ঘরের মাঝে এসে দাঁড়ালো সেই বৃদ্ধা। সে এসে দাঁড়াতেই মাথার উপর দুলতে থাকা ঝাড়বাতি বিকট শব্দ করে মাটিতে আছড়ে পড়ল। তুই আবার এসেছিস বুড়ি? রাতে হারাধনকে নিয়ে যেতে দিসনি, এখন আবার এলি? হ্যাঁ, এলাম, আসতে বাধ্য হলাম। তোর মুক্তি যে আমার হাতে রে, আমার হাতে। মুক্তি? কে চায় মুক্তি? যখন আমার মা আমায় দেবী রাত্রির হাতে সমর্পণ করে ওই পাহাড়ের চূড়ায় টানতে টানতে নিয়ে গেছিল, তখন কোথায় ছিলি তুই? যখন আমাদের দুই বোনকে ফাঁসিতে লটকে দেবী রাত্রিকে আমাদের আত্মা দান করা হয়েছিল, তখন তুই অন্ধ ছিলি? হ্যাঁ,
এসব এসব কি বলছে? আমরা তো কিছুই বুঝতে পারছি না। তাছাড়া তুমি এখানে কেন এলে আমরা তো সেটাও বুঝতে পারছি না বুড়িমা। জিজ্ঞেস কর ওই পার্বতীকে, ও সব জানে। জিজ্ঞেস কর নায়েবকে আর সহোদরকে। সে তো ওই রাতে সেখানেই ছিল, তাই না? কিন্তু কেউ কোনো প্রতিবাদ করেনি, কেউ না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দোষী, কিন্তু আমার যে আর কিছু করার ছিল না। আজ থেকে ঠিক 30 বছর আগে এই রায়বাড়িতে প্রথম খুশির সানাই বেজেছিল। নহবতখানায় শয়ে শয়ে পাত পড়েছিল। টানা 7 দিন ধরে গোটা গ্রামে ফরমান জারি হয়েছিল যে রায়বাড়ির দরজা সবার জন্য খোলা। কেউ যেন বাড়িতে 7 দিন চুলো না জ্বালায়। হ্যাঁ, কারণ গিন্নিমার প্রথমবার গর্ভবতী হয়েছিলেন। রায়বাড়ির প্রধান কর্তা শ্রী বিজেন্দ্র নারায়ণ রায় বেশ খোঁজ মেজাজের লোক ছিলেন। এরপর সময় এলো, আতুর ঘর থেকে ধাইয়ের চিৎকার শুনে সবাই গিয়ে দেখল এক অদ্ভুত সন্তান প্রসব করেছেন তিনি। একই শরীরে 2টি মাথা, একটা জোড়া শরীর যেন একে অপরের সাথে লেগে রয়েছে। সকলে বলল, এ শয়তান, একে যেন এক্ষুনি শেষ করে দেওয়া হয়। কিন্তু জমিদার বাবু আর গিন্নিমা শুনলেন না। যথা সময়ে সে বড় হতে লাগলো, তবে বাড়ির আর সকল তাদের এড়িয়ে চলত। তখনও বিজয়ের জন্ম হয়নি। এক রাতে জমিদার বাবু সদর থেকে ফেরার পথে ঠ্যাঙারের ডাকাতদের হাতে প্রাণ দিলেন। ঠিক সেই দিন থেকেই 2 মেয়ে গিন্নিমায় চক্ষুশূল হয়ে উঠল। আচ্ছা, এরপর কি হলো নায়েব মশাই? আমায় শেষ করে দিল এরা। এক ভণ্ড তান্ত্রিককে, যাকে ওই সহোদরের বাবা নিজের গ্রাম থেকে নিয়ে এসেছিল, সে বিধান দিল আমাদের হত্যা করে আমাদের আত্মাকে অপদেবী রাত্রির পায়ে সমর্পণ করতে হবে। অপদেবী রাত্রি, তিনি মহাজগতীর চক্রকে নিয়ন্ত্রণ করেন। স্বয়ং উষার বোন তিনি। ঋগ্বেদে দেবী উষা এবং রাত্রির উল্লেখ রয়েছে। উষা অর্থাৎ প্রভাতের সকল ঊর্জা তিনি পৃথিবীর বুকে ছড়িয়ে দেন। অপরদিকে দেবী কিংবা অপদেবী রাত্রি, তিনি রাতের প্রতিরূপ। সকল আঁধারের প্রতিকৃতির চিহ্ন মুখে বয়ে নিয়ে চলেছেন। রাতে সকল অশুভ শক্তির আধার দেবী রাত্রি। ওই ভণ্ড তান্ত্রিক দেবীকে তুষ্ট করে মহাজাগতিক ক্ষমতা পেতে চেয়েছিলেন, আর ঠিক তাই এই বোন দুটিকে প্রথমে গাছের ডালে ফাঁস লাগিয়ে হত্যা করার নির্দেশ দেন এবং তার আত্মাকে দেবী রাত্রির কাছে সমর্পণ করেন। এবং পরে ওই স্থান মন্ত্র দিয়ে তিনি বেঁধে দেন। তবে তিনি জানিয়েছিলেন, বংশের কারোর যদি ওই স্থানে রক্তপাত ঘটে তবে বন্ধন ছিন্ন হবে। নায়েবের কথা শেষ হওয়া মাত্র বলে উঠল সেই বৃদ্ধা, ঠিক সেটাই কাল রাতে ঘটেছে। আমি কাউকে ছাড়ব না, কাউকে না। বড় খিদে। কথাটা বলে সেই অবয়ব অদ্ভুতভাবে হাসতে লাগলো। চকিতে হারাধনের দেহটা মাটি থেকে শূন্যে তুলে ধরল সে। ওই বৃদ্ধা মুখ দিয়ে বিড়বিড় করে মন্ত্র পড়তে পড়তে তার দিকে এগিয়ে গিয়ে সেই কালো দীর্ঘ অবয়বের গায়ে হাত রাখতেই মুহূর্তের মধ্যে সেটা দাউ দাউ করে জ্বলে উঠল। ধীরে ধীরে সেই কালো ধোঁয়া অবয়ব রূপ নিচ্ছে একটি শরীরের। এক রাশ কালো ধোঁয়া চিৎকার করতে করতে সামনের জানলার কাঁচ সশব্দে ভেঙে বাতাসে মিলিয়ে গেল। সকলে দেখতে পেল তাকে, একটা শরীর, ঘাড়ের ওপর একজোড়া মাথা, 2 জোড়া ফ্যাকাশে সাদা চোখ দিয়ে ঝরে পড়ছে কান্না। ধীরে ধীরে তার গোটা শরীরটা গ্রাস করছে লেলিহান আগুনের শিখা। কয়েক মুহূর্ত পর সেটা পরিণত হলো এক রাশ ছাইতে। হাউ হাউ করে কান্নায় ভেঙে পড়লেন পার্বতী দেবী। ধীরে ধীরে বৃদ্ধা দরজার দিকে এগিয়ে চলেছে। শৈল প্রশ্ন করল, তুমি কে গো? বৃদ্ধা পিছন না ফিরেই বলে উঠল, তোর বুড়ি মা। আর দেখা গেল না তাকে।
যেন সে ভোজবাজির মতো উবে গেছে। এতক্ষণ আপনি শুনছিলেন কালরাত্রি, রচনা উদ্দীপ্ত চৌধুরী। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধারে ছিলাম আমি, সায়ন্তন। অন্যান্য ভূমিকায় আমার সাথে ছিল তৃষা, আর্য, রুভিনা, নীল, তৃষা ভট্টাচার্য, সৌমিক, সৌমিলি, পার্থ এবং ঋদ্ধি। এ গল্পের নাট্যরূপ নির্মাণে ছিল দিশানি, শব্দ সংযোজনে ছিল পিয়ালি, আবহ সঙ্গীত স্পেশাল এফেক্টসে ছিল রণজয়। এই গল্পের প্রচ্ছদ নির্মাণ করেছেন শুভদীপ বন্দ্যোপাধ্যায়। কেমন লাগলো আজকের গল্পটা? যদি এই গল্পটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনে ক্লিক করে দেবেন সমস্ত গল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার, শুভরাত্রি।